আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে মেইনলি আলোচনা করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4-এর নিউটনীয় বলবিদ্যা। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতে আমাদের কিছু জিনিস আছে, যে জিনিসগুলোর ক্ষেত্রে সবাই যে একটা কথাই বলে, এই জিনিসগুলো মুখস্থ না করলেই নয়, মুখস্থ না করলে পরীক্ষায় পারার মতো নয়। আসলে জিনিসগুলো একটু পরীক্ষার জন্য মুখস্থ করতে হয়। এই ধরনের জায়গা থেকে কিন্তু আবার ম্যাক্সিমাম কেস এমসিকিউতে প্রচুর প্রশ্ন হয়, সেটার প্রমাণ আমি আজকের ক্লাসের পরেই দেখাবো। আবার মেডিকেলেও প্রচুর প্রশ্ন হয়। ইভেন তুমি দেখবে মেডিকেলের লাস্ট কয়েক বছর খালি আজকের ক্লাস থেকেই মেডিকেলের লাস্ট কয়েক বছর প্রশ্ন আসছে, খালি আজকের ক্লাস থেকে। সেটা আমি প্রমাণ করে দিব। ক্লাসের পর আমি মেডিকেলের প্রশ্ন দেখাবো, ক্লাসের পরে আমি তোমাকে বোর্ডের প্রশ্ন দেখাবো যে কী পরিমাণ আসে। কিন্তু এগুলো আমাদের দেখে দেখে আজকের ক্লাস যারা করবে তারা দেখে দেখে এগুলো আমরা বলবো, তারা দেখে দেখে গেলে হাসবে যে কী বলে এগুলা, দেখে দেখে আনসার বলে দেওয়া যায়। টাইম দিচ্ছে অনেকক্ষণ, কিন্তু আমার লাগে এক সেকেন্ড জাস্ট দেখবো দাগাবো এই টাইপসের। কোনো ক্যালকুলেশন নাই, কিচ্ছু নাই, দেখে দেখে আনসার বলে যাই। তো শুরুতে আমি তোমাদেরকে বলে দিব আমাদের আজকের ক্লাস আমরা এখনই শুরু করব। তার আগে একটু কষ্ট করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, যাতে করে আমরা ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাই। এবং আশা করতেছি তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছো, আর যদি লক্ষ্য না করো আমি একটু লক্ষ্য করাই দিই। সেটা হচ্ছে, ভাইয়া বুঝতেই পারতেছো আমাদের আজকের ক্লাসে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের তুলনায় থিওরিটিক্যাল টার্মগুলো একটু বেশি, মানে হচ্ছে মেইনলি হচ্ছে মুখস্থ টাইপের জিনিসগুলো। তো আমি একটা জিনিস বিলিভ করি, অ্যাজ এ স্টুডেন্ট, যে জিনিসগুলো একবারে মুখস্থ করতে হয় এগুলো নিজে নিজে পড়ে জীবনও মুখস্থ করা যায় না। পড়বো ভুলবো, তাও আবার ভুলে যাব। তো এর থেকে বেটার আমরা যদি একটু মজা টজা দিয়ে, একটু রসকস দিয়ে যদি আমরা মনে রাখি, অনেক বেশি মনে থাকবে। ওই কারণে এই জিনিসটা আমি আগে থেকেই সতর্ক করে দিছি। অনেকের মনে থাকে না, ক্লাসের মাঝখানে দৌড়ে যেয়ে আবার হেডফোন নিয়ে আসে, তখন দেখা যায় ওই হেডফোন আনতে আনতেই হয়তো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়, অথবা মাঝখানে কিছু কিছু মজা একটু মিস হয়ে যায়। ওই কারণে আমরা বলবো শুরুতেই ক্লাসের মাঝখানে একটা কথাই বলে দিব, আমাদের ক্লাসটা করতে হলে হেডফোন না ইউজ করলেই নয়, আর হেডফোন ইউজে আমাদের ক্লাসটা ঝুঁকিমুক্ত হয়। ওই কারণে আমাদেরকে হেডফোন ইউজ করতে হবে। তোমরা একটু শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও, যাতে আমরা শুরু করতে পারি। আমরা এখনই শুরু করবো, বেশিক্ষণ কথা বলবো না, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। ওকে,
তো আমরা প্রথমে আমরা ক্লাসের গাইডলাইন আমাদের অধ্যায়ের গাইডলাইন দিয়ে দিই। এই নিউটনীয় বলবিদ্যা তোমাকে পড়তে গেলে প্রথমে তোমাকে বল সম্পর্কে জানতে হয়। প্রথমে তোমাকে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে বল কি জিনিস। ভাইয়া আমাদের বল কি জিনিস, এটা কি আমার খেলার বল নাকি অন্য কোনো ধরনের বল, সেটা আমরা পড়লেই বুঝবো আসলে এটা কোন ধরনের বল। আসলে আমরা শেষ পর্যন্ত দেখবো এটা আমাদের কোনো খেলার বল নয়, এটা আমাদের ফুটবল নয়, এটা ক্রিকেট বলও নয়, যেটা দিয়ে না খেললেই নয়, আমাদের এটা হচ্ছে আসলে নিউটনের বল। এবং এই নিউটনের বল কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে জানবো এবং এই বলের আবার ক্লাসিফিকেশন জানবো, যে আমাদের প্রকৃতিতে বলের আমার কোনো অভাব নাই, আমাদের অনেক ধরনের বল আছে, তার মধ্যে কিছু কিছু বল আছে যেগুলোকে আমরা বলি মৌলিক বল। ওই মৌলিক বলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মেইনলি এই মৌলিক বলের ভিতরে পেঁচানো গোছানো অনেকগুলো এমসিকিউ থাকতে পারে। এই মৌলিক বলের ভিতরে প্রচুর পরিমাণ এমসিকিউ থাকে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এরপরে বিজ্ঞানী নিউটনের সেই বিখ্যাত 3টে সূত্র আমরা বলবো। আশা করি আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারবো এবং আমরা এর পাশাপাশি আমরা যদি টাইম পাই ম্যাথও করব। ওই ম্যাথগুলো খুবই মারাত্মক লেভেলের ম্যাথ করব, যে ম্যাথগুলো আমরা করবো একবারে গোড়া থেকে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আমি তোমাকে আবারও বলে দিচ্ছি ভাইয়া, এদিকে একটু দেখো চাইয়া, এখানে কি লিখেছি একটু দেখে নাও, এরপর সেই কাজটা তুমি করে নাও, এরপর তুমি পুরো ক্লাসটা আরামসে উপভোগ করতে পারবা। আর আমি তোমাদেরকে বলি আজকে ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের মৌলিক বল নিয়ে। এই মৌলিক বলগুলোর ভিতর নিয়ে পেঁচানো গোছানো অনেক ধরনের এমসিকিউ হইতে পারে। আমাদের দেখা যায় সবাই যে কাজটা করে চ্যাপ্টারের শুরুতে বলে যে এটা বাসায় রিডিং পড়ে নিও। এই রিডিং তো বলছি আর কখনো পড়া হয় না, আর রিডিংটা পড়তে গেলে তরটা আমার সয় না, তখন দেখা যায় আমার রিডিং আর জীবনেও পড়া হয় না, তখন ঝামেলা হয়ে যায়। ওই কারণে আমি একটু এগুলোকে অন্যভাবে এক্সপ্রেস করব যাতে করে তোমাদের মাথায় থাকে। এবং আজকের ক্লাসে হবে কার উপস্থিত নলেজ কত বেশি আমরা দেখব। কেন? কারণ হচ্ছে ক্লাসে যা যা পড়াবো ওটার উপর ডিপেন্ড করে প্রিভিয়াস ইয়ারে মেডিকেলে প্রশ্ন আসছে, বোর্ডে প্রশ্ন আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, একবারে মুখস্থ টাইপের প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখি কয়জন আনসার দিতে পারে। দেখো তুমি কিন্তু খালি ক্লাসটা মাথায় ঢুকাবা, এই মাথায় ঢুকিয়ে দেখি কয়জন আনসার দিতে পারে। আজকে তোমাদের উপস্থিত বুদ্ধি টেস্ট করা হবে। এবার আমরা আজকে দেখবো কার থেকে কে বেশি জ্ঞানী, আর আমাদের ক্লাস করতে যাইয়া কে কত বেশি হয়েছিল ধ্যানী, কার কত বেশি ধ্যান, সেখান থেকে বুঝে যাবে কার আসলে কতটুকু জ্ঞান। সো আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের নিউটনীয় বলবিদ্যা, এটা নিয়ে আমরা স্টার্ট করব। তো আমাদের নিউটনীয় বলবিদ্যার মধ্যে প্রথমে আমরা ভাইয়া তোমাদেরকে দিব হচ্ছে বলের সংজ্ঞা, যে বল জিনিসটা কি, বল জিনিসটা কি বলের সংজ্ঞা দিব। হ্যাঁ, আমাদের বলের সংজ্ঞা দেওয়ার পর এরপর বলের যে বিভিন্ন ধরনের ধর্ম আছে, বলের ধর্মগুলো পড়তে হলে আমরা নিউটনের সূত্রটা জানতে হয়। আর এখান থেকে আমরা আস্তে আস্তে জেনে যাব, কোনো সমস্যা নেই, আমরা গ্র্যাজুয়ালি একটার পর একটা জানতে থাকবো। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, আমাদের প্রথমে আলোচনা করব হচ্ছে বল নিয়ে। এই বল জিনিসটা কি? বল জিনিসটা হচ্ছে ভাইয়া, সিম্পল কথা হচ্ছে আমাদের আসলে আমাদের কি বলে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে ভাইয়া ঠেলা না দিলে কোনো কিছু হয় না। অর্থাৎ তুমি আরামসে গান শুনতেছো, গান শুনতেছো, কত আরাম পাচ্ছ, গান শুনতেছি, ফেসবুক ইউজ করতেছি, অনেক বেশি মজা পাচ্ছি। ওমা, এর মধ্যে কেউ যদি তোমার আম্মা যদি ঝাঁটা নিয়ে এসে বলে যে পড়তে বয়, এই ঝাঁটা নিয়ে না আসলে কিন্তু তুমি আর পড়তে বসতা না। এই যে তোমার আম্মা তোমাকে প্রভাবিত করলো, একটা কাজ থেকে ডিপ্লেক্ট করে দিল, একটা কাজ তুমি করতেছ, কি আরামসে আমরা গান শুনতেছি, রোমান্স গান, আমাদের গানের ভিতর আমাদের কানের ভিতর হেডফোনে বাজতেছে, আমাদের বাবু খাইছ। এখন কিন্তু আলটিমেটলি এদিক দিয়ে আম্মা যখন ঝাড়ু নিয়ে আসছে তখন দেখা যাচ্ছে আর খাইছে শোনার টাইম নাই, পড়ার টেবিলেই আমরা যাইতে চাই। তখন এই যে একটা ইফেক্ট যেটা তোমার অবস্থার পরিবর্তন করে দিল, দিস ইজ কল্ড বল বা ফোর্স। তাহলে আমরা বলতে পারি বল এমন একটা জিনিস যেটা তোমার ধ্যানকে করে দেয় ফিনিশ। আমি আবারও বলতেছি, বল এমন একটা জিনিস যেটা তোমার ধ্যানকে করে দেয় ফিনিশ। এর মানে তুমি যে ধ্যানে আসো, যে কাজে আসো, সেই কাজটাকে বাধাগ্রস্ত করে যে তাকে আমরা বলি বল। এবার আসো আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি ভাইয়া, এই বল যদি আমরা বলতে চাই কেমন হয়, দেখো কোন একটা বস্তু, এই বস্তুটা আমাদের স্থির আছে, এই বস্তুটা কি আছে ভাইয়া? স্থির আছে। উমা, ভালো কথা। আবার এখানে কোন একটা বস্তু, এই বস্তুটা ভাইয়া গতিশীল আছে, ও একটা নির্দিষ্ট বেগ 3 মিটার পার সেকেন্ড বেগে ভাইয়া গতিশীল আছে। তাহলে আমাদের এত বেগে কি গতিশীল, এত বেগে গতিশীল। এবার আসো ভাইয়া আমরা ফিজিক্সে চলে যাই। ফিজিক্স আমাদেরকে বলে এই যে ভাইয়া বস্তুটা হচ্ছে স্থির,
বল হচ্ছে দুনিয়ার জারুগার জারুগার। এই বল হচ্ছে মানে হচ্ছে কিলকিবাজ কতগুলো আছে না, ওই তোমরা বন্ধু বান্ধবের মধ্যে দেখবে একটু ক্লিকবাজ কতগুলো আছে না, মানে তুমি একটা কাজ করতেছো তো তোমার আমার এটা আন্টি দেখেন আপনার পোলা কি করতেছে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এই টাইপসের জিনিসগুলোকে আমরা বলি বল। তখন কি তুমি ওই কাজটা করতে পারবা? জীবনেও করতে পারবা না, ঝাঁটার বাড়ি আছে। তাহলে আমরা বলি আমাদের এই যে সকল আম্মা আমাদেরকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটাকে বিজ্ঞানীরা বল বলিয়াছে, তবে সায়েন্সের ভাষায় তাকে একটু চেঞ্জ করিয়াছে। সেই জিনিসটা আমরা দেখি, একটা বস্তু স্থির আছে, তাকে আমি দিলাম ধাক্কা, এ বস্তু স্থির আরামসে বসে আছে। আরে ভাই তোমার দরকার আছে কোনোটাকে ধাক্কা দেওয়ার, কিন্তু কিছু করার নাই, এটাই সায়েন্স, ধাক্কা দিতে হবে। তাকে ধাক্কা দেওয়ার পর সে এতক্ষণ ছিল স্থির, এবার সে কি হয়ে গেল, এই স্থির বস্তুটা স্থির থেকে ক্রমশ গতিশীল হয়ে গেল, গতিশীল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাকে আমরা বলতেছি বল। ভাই বল এমন একটা জিনিস যে আমাদেরকে অবস্থাটাকে করে দেয় ফিনিশ। আগের অবস্থা ছিল স্থির, তাকে আর স্থির থাকতে দিল না, ভালো থাকতে কেউ দেয় না। তাহলে আমাদের এক থেকে স্থির থাকতে দিল না, তাকে গতিশীল করে দিল। তাহলে আমরা বলতে পারি বল এমন কিছু একটা যে স্থির বস্তুকে গতিশীল করে দেয়। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এবার তুমি চিন্তা করলাম ভাইয়া আপনি তো বলছেন স্থির বস্তুকে গতিশীল করে দে, এবার আমি কি করব? আমি আর স্থির থাকবো না, আমি গতিশীল থাকবো। এবার দেখি আপনি কেমনে গতিশীল করেন, আমি তো গতিশীল আছি। এবার দেখো বল কি করলো, বল কি করলো, তুমি এদিকে গতিশীল না, এদিকে তোমার দিল আবার ধাক্কা। কি হলো? আলটিমেটলি তুমি আগে ছিলে 3 মিটার পার সেকেন্ড থেকে গতিশীল, এই 3টাকে সে 5 মিটার পার সেকেন্ড বানিয়ে দিল। এর মানে বল এমন একটা জিনিস যে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে দেয়। ওমা, এবার আসো, সেই তুমি আবার এদিকে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, এবার তোমাকে কি করলো, এদিক থেকে টানা শুরু করলো। তুমি ওইদিকে যাচ্ছ তো টেনে দৌড় রাখছে, টেনে দৌড় রাখছে, এই টেনে 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 তোমাকে স্থির বানাই দিল। তাহলে বল এমন একটা জিনিস যে গতিশীল বস্তুকে স্থির বানাই দিতে পারে। আবার ভালোর ভালো, তুমি যাইতে চাইছিলে এদিকে, আরামসে তুমি এদিকে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, আর ভাই তার দরকার আছে তোমাকে ধাক্কা দেওয়ার, ওমা ধাক্কা দিছে দিছে, কিভাবে দিছে, এই যে ভাইয়া সে এইদিকে একটা ধাক্কা দিছে, মারে মা, এদিকে ধাক্কা দেওয়ার পরে তুমি যাইতে চাইছিলে এদিকে, সে ধাক্কা দিছে এদিকে, আলটিমেটলি তুমি চলে গেছো এদিকে। ভেক্টরের কনসেপ্ট। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি ভাইয়া বল কি, ভাই বল এমন একটা জিনিস যে আমাদের সকল খুশিকে করে দেয় ফিনিশ। মানে খুশি মানে কি, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকার প্রবণতারই তো খুশি। সিম্পল, আমি ঘুমাচ্ছি, মজা পাচ্ছি, এটাই খুশি। যখন সকালবেলা একটু করে ঝাঁটার বাড়ি খাচ্ছি, তখন ঘুমটাকে সেরে আমি উঠে যাচ্ছি। এই বল তোমাকে আর শান্ত থাকতে দিল না, এর মানে সকল অশান্তির মূল হচ্ছে এই বল। এবার আসো, তাহলে আমরা বলতে পারি বলের ডেফিনেশন দেখো। তোমাদের হয় কি, তোমরা বলের ডেফিনেশনটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো, পরীক্ষার হলে যেয়ে চিন্তা করো কোনটা না কোনটা হবে, কোনটা না কোনটা হবে। আরে ভাই সব বাদ দাও, আসো না এখানে দেখো কি বলি। বল এমন একটা জিনিস যে স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুকে সে তার গতির পরিবর্তন করে দিতে পারে, আবার গতিশীল বস্তুকে স্থির করে দিতে পারে, আবার গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে দিতে পারে, তাহাকেই আমরা বলি বল। এই তাহলে বলো এবার তোমরা বল কাকে বলে তোমরা বুঝছো কিনা? তাহলে বল কি আমরা অলরেডি বুঝে গেছি। বল হচ্ছে যে আমাদের স্থির বস্তুকে গতিশীল করে, যে স্থির বস্তুকে গতিশীল করে, যে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাকে আমরা বলি বল। যে স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুকে স্থির করে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, গতিশীল বস্তুর দিকের পরিবর্তন করে, তাকে আমরা বলি হচ্ছে বল। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু রেসপন্স করবা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু রেসপন্স করবা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আমরা ধাপে ধাপে আগাবো, ধাপে ধাপে আগাবো, কোনো সমস্যা নাই, মারাত্মক লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা সব কিছু ক্লিয়ার করে দেবো খুব সুন্দরভাবে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করো, তারপর আমরা একটু সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা,
তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া বলের ডেফিনেশন অলরেডি আমরা জেনে গেলাম, তাহলে বল কি কি করতে পারে না করতে পারে সেটা আমরা অলরেডি জেনে গেছি। এবার তুমি আসো, আমরা এই বলটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ভাইয়া আমরা বলটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেই দুইটা ক্যাটাগরি কি কি ভাইয়া? এই দুইটা ক্যাটাগরির একটা হচ্ছে ভাইয়া মৌলিক, একটা হচ্ছে মৌলিক বল, একটা হচ্ছে মৌলিক বল, আর আরেকটা হচ্ছে যৌগিক বল। আরেকটা হচ্ছে কি ভাইয়া? যৌগিক বল, যৌগিক বল। এবার একটু খেয়াল করো, এই যে আমরা বলতেছি যৌগিক বল, এই যৌগিক বল হচ্ছে অসংখ্য, প্রকৃতিতে বলের কোনো অভাব নাই, অসংখ্য। আর যে মৌলিক বল, এই মৌলিক বল হচ্ছে চারটা। এই মৌলিক বল কয়টা? চারটা। তো আমরা আসি ভাইয়া মৌলিক বল চারটা কে কে, একটু আগে তাদের নামটা জানি, এরপর আমরা তাদেরকে চিনবো আস্তে আস্তে। এবার আসো, প্রথমে মৌলিক বলের 1 নাম্বার ক্লাসিফিকেশন হচ্ছে মহাকর্ষ বল। 1 নাম্বার হচ্ছে কি? মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে তাড়িৎ চুম্বক বল। 2 নাম্বার হচ্ছে তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বক বল। 3 নাম্বার হচ্ছে ভাইয়া সবল নিউক্লিয় বল। 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল। 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল। এবং 4 নাম্বার হচ্ছে ভাইয়া দুর্বল নিউক্লিয় বল। 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবার আসি ভাইয়া কাকে আমি মৌলিক বল বলি। এক কথায় মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যে অন্য কারো থেকে সৃষ্ট নয়, এটাই হচ্ছে মূল। যে অন্য কারো থেকে সৃষ্ট নয় কিন্তু তার থেকে আমাদের অনেক কিছু সৃষ্টি হয়, তাকে আমরা বলি মৌলিক। এর মানে মৌলিক মানে হচ্ছে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। এই বলগুলো অন্য কারো থেকে সৃষ্ট নয়, এদের কারণে আরো নতুন নতুন বল উৎপন্ন হয়। এদের কারণে নতুন নতুন যা উৎপন্ন হচ্ছে তারাই হচ্ছে আমাদের যৌগিক, আর এরা হচ্ছে মৌলিক। এর মানে এরা কারো থেকে সৃষ্ট নয়, এরা একাই 100। তাহলে আমরা বলতে পারি মৌলিক মানে হচ্ছে কি? যেটা আমার মূল। এরকম বল প্রকৃতিতে কয়টা আছে? 4টা। তাহলে বলো তো দেখি, তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, বলো প্রকৃতিতে মৌলিক বল কয়টা আছে? মৌলিক বল কয়টা? দেখি আনসার দাও, দেখি কয়জনের রেসপন্স, কয়জনের ক্লাসে মনোযোগ আছে আমি দেখি। বলো মৌলিক বল কয়টা, দেখি দেখি কয়জনের মনোযোগ আছে। মৌলিক বল কয়টা একটু বলো তো, মৌলিক বল কয়টা একটু বলো তো আমাদেরকে কমেন্টে। মৌলিক বল কয়টা? মৌলিক বল কয়টা? এই যে মহাকর্ষ, তাড়িৎচুম্বক, দুর্বল, সবল, এগুলো নিয়ে আমরা এখন খুব বেশি করে আলোচনা করব। ভিতরে ভিতরে যা কিছু আলোচনা করবো এগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়, যা তোমাদেরকে না বললেই নয়। হ্যাঁ, এই যে দেখো একটা এমসিকিউ অলরেডি তোমরা জেনে গেছো, এটা হচ্ছে মৌলিক বল হচ্ছে 4টা। এটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা এমসিকিউ, যে মৌলিক বল প্রকৃতিতে মৌলিক বল কয়টি? ভাইয়া প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে 4টি। এবার তোমাকে বলা হয় নিচের কোনটি মৌলিক বল, নিচের কোনটি মৌলিক বল নয়। তাহলে আমাকে 4টা নাম মুখস্থ করতে হবে। মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই 4টাকে আমরা বলি মৌলিক বল। এই 4টা বাদে যত বল আছে কোনোটাই মৌলিক নয়। প্রকৃতিতে যতগুলা মৌলিক বল আছে তার মধ্যে হচ্ছে মৌলিক বল 4টা, মানে 4টাই। ওই 4টার নাম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, ঠাড়স্থ করে ফেলতে হবে। ঠাড়স্থ মানে বুঝো তো, মানে তোমাকে যখন জিজ্ঞেস করলো মৌলিক বল কয়টা, তোমার মাথার উপর ঠাড়া করবে। এই ঠাড়া মানে সেই ঠাড়া নয়, এই ঠাড়া মানে হচ্ছে এই 4টা মৌলিক বল এসে তোমার মাথার ভিতরে ধাক্কা দিবে। তারা বলবে আমি মহাকর্ষ, আমি তাড়িৎচুম্বক, আমি সবল নিউক্লিয়, আমি দুর্বল নিউক্লিয় বল, এরকম বলবে। তাহলে আমাদের মাথার মধ্যে নাড়া দিতে হবে আমাদের মৌলিক বল 4টা: মহাকর্ষ, তাড়িৎচুম্বক, সবল, দুর্বল। মহাকর্ষ, তাড়িৎচুম্বক, সবল, দুর্বল। মুখস্থ হয়েছে কিনা বলো? মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। আর আমার কথা হচ্ছে, তোমাকে বললো বল 4 ধরনের, এটা 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 মুখস্থ না করা ছাড়া তুমি কি করবে আমার বলো তো? মুখস্থই করতে হবে। ওই কারণে মুখস্থ অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমাদের মুখস্থ করে ফেলো মৌলিক বল কয় ধরনের ভাই। তো ঘরের মধ্যে বসে বসে চিল্লাও, আমি জিজ্ঞেস করো মৌলিক বল কয় ধরনের, তুমি বলবে 4 ধরনের। চিল্লাবা কি কি? মহাকর্ষ, তাড়িৎচুম্বক, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়। এবার আসো আমরা এগুলো নিয়ে আলোচনা করি একটা একটা। মহাকর্ষ বল নিয়ে প্রথমে আলোচনা করব। এই মহাকর্ষ বলের ভিতর যত যত ইনফরমেশন লাগে সব ইনফরমেশন দিব। তাড়িৎচুম্বক নিয়ে আলোচনা করব, সব ইনফরমেশন দিব। সবল নিউক্লিয় নিয়ে আলোচনা করব, সব ইনফরমেশন দিব। দুর্বল নিউক্লিয় বল নিয়ে আলোচনা করব, সব ইনফরমেশন দিব। এরপর আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেলস ব্যাখ্যা করব। এরপর এই 4টাকে আবার কম্পেয়ার করব। এই কম্পেয়ার থেকেও প্রচুর প্রশ্ন হয়। এই 4টাকে আমরা আবার কি করব? কম্পেয়ার করব, যে কোনটা বেশি কোনটা কম, এই জিনিসগুলো আমরা দেখব।
এবার আসো ভাইয়ারা, ওকে, তাহলে আমরা একটা একটা করে আলোচনা করি। বলো চারটা মুখস্থ হয়েছে কিনা, এই চারটা মুখস্থ হয়েছে কিনা, বলো এই চারটা মুখস্থ হয়েছে কিনা, চারটা মুখস্থ হয়েছে কিনা একটু বলো। ওকে, এবার আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে ভাইয়া মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ, নাম যেরকম মহান, তার কিন্তু নামের সাথে কাজের কোনো মিল নাই। মহাকর্ষ বল এমন একটা বল যার নামের সাথে কাজের কোনো মিল নাই। তাহলে আসো আমরা নামের মতো মহাকর্ষ, মানে নামের মতো মহা, এটা শুধু নামের মধ্যে আছে, কাজে নাই। ওই কারণে যেহেতু নামের সাথে কাজের মিল নেই, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আসলে প্রকৃতিতে যে চারটা মৌলিক বল আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে এই মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কি? এই মহাকর্ষ বল। তার আগে আমরা দুইজন বিজ্ঞানীকে স্মরণ করব। একজন হচ্ছে ভাইয়া নিউটন, একজন হচ্ছে কি নিউটন, নতুন টন, নিউ মানে তো নতুন টন, আরেকজন হচ্ছে কুলম্ব। এই নামের মধ্যেই দেখো শুরু হয়েছে কু দিয়ে, কুলম্ব। তাহলে আসো নিউটন কি বলছিল, দেখো নিউটনের সূত্রটা আমরা একটু মনে করাই দিই, 9 10 পড়ছো, আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছে কি ভাইয়া, নিউটন আমাদেরকে বলতেছে আমার কাছে একটা বস্তু যদি থাকে, আমার কাছে, আমি এখানে দেখাই মাঝখানে দেখাই, তাহলে উপরে নিচে সূত্র লিখতে পারবো। আমার কাছে একটা যদি বস্তু থাকে যার ভর m1 এবং আরেকটা বস্তু যদি থাকে যার ভর m2 এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের d হয়, তাহলে বিজ্ঞানী নিউটনের মতে এই দুইটার মধ্যে প্রকৃতিতে অবস্থিত যে কোনো মানে ভর আছে এমন যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা আমাদের আকর্ষণ বল কাজ করে। কি বল? আকর্ষণ। কি বল? আকর্ষণ। খালি আকর্ষণ, কোনো বিকর্ষণ নেই। ইগনোর করবে না, ইগনোর কি জিনিস সে তার জানেই না, সে জাস্ট আকর্ষণ করবে, টেনে নিবে। ক্লোজ আপ, কাছে আসার সাহসী গল্প, ক্লোজ আপ, আমাদের টেনে নিবে। তাহলে আমাদের প্রকৃতির যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল আছে। তাহলে আমাদের এই আকর্ষণ বল F = G × m1 m2 / d²। এবার বিজ্ঞানী কুলম্ব আসলো। বিজ্ঞানী কুলম্ব এসে বলে যে তুমি তো ভর নিয়ে কাজ করছো, আমি ভর নিয়ে কাজ করব না। তোমার তো শুধু আকর্ষণ আছে, আমি শুধু আকর্ষণ দেব না। আমি বিজ্ঞানী কুলম্ব আলোচনা করছি যে আধান নিয়ে। এটার আধান হচ্ছে Q1, এটার মধ্যে আধান হচ্ছে Q2। বিজ্ঞানী কুলম্ব বলল তাহলে এটার মধ্যে আধানের পরিমাণ যদি Q1 হয়, এটার মধ্যে আধানের পরিমাণ যদি Q2 হয়, F = হচ্ছে 1/4πε0 Q1 Q2 / d²। এই 1/4πε0 এটার মান আশা করি তোমরা মুখস্থ জানো, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম্ব। তো আমাদের এটা হচ্ছে আমরা জাস্ট পড়তেছি। তবে মেইনলি এই দুইটা কনসেপ্টের জন্য দুইটা অধ্যায় আছে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায়, আর এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 2 নম্বর অধ্যায়। সো সেখানে আমরা উড়ে ফেলবো এগুলো পড়তে। আপাতত জাস্ট এটা আমাদের হালকা মোটিভেশন দিচ্ছি, এখানে হালকা করে আমরা মোটিভেশন দিচ্ছি এটার জন্য। তাহলে আমাদের আসো আমরা এখান থেকে যেটা পাইলাম, এটাও বলি বল, এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। এটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। এটাকে আমরা বলি মহাকর্ষ বল, আর এটাকে আমরা বলি হচ্ছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল অর্থাৎ এখানে কিছু আধান যখন আছে তারা স্থির আছে, এখানে কিছু আধান আবদ্ধ, এখানে কিছু আধান আবদ্ধ, তাদের মধ্যে যে বলটা ওটা হচ্ছে স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল হচ্ছে F = 1/4πε0 Q1 Q2 / d²। তাহলে আমরা দুই ধরনের বল আগে থেকেই জানি, একটা হচ্ছে ভাইয়া মহাকর্ষ বল আর একটা হচ্ছে কুলম্ব বল। এখন একটু ভালো করে খেয়াল করি, এই তোমরা আবার এটা কম্বল মনে করবে না। এখন শীতের দিন অনেকের কাছে মনে হয়তো কুলম্বকে আবার কম্বল মনে করবে, কম্বল না, এটা হচ্ছে কুলম্ব। হ্যাঁ, তাহলে আসি এই যে নিউটন, ভালো করে খেয়াল করো, আমরা এখন অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভাইয়া, এই মহাকর্ষ বল ভর নিয়ে আলোচনা করে। এই যে বস্তুর ভর দেখতেছ, এই m1 m2 এরা কিন্তু অলওয়েজ পজিটিভ, এবং এই যে মহাকর্ষ বল এটা অলওয়েজ কোনধর্মী ভাইয়া? আকর্ষণধর্মী। এটা কোনধর্মী ভাই? আকর্ষণধর্মী। আর তুমি যে এখানে এটা দেখতেছো বিজ্ঞানী কুলম্ব একটু ফাজিল টাইপসের, বুঝছো? ও বলে যে খালি আকর্ষণ কেন করে, বিকর্ষণও তো করতে পারে। তো ও একটু ফাজিল টাইপের, তো ওই জন্য ফাইজলাই মার্কা একটা সূত্র দিছে। সেটা হচ্ছে বলে যে এই যে Q1 Q2 আধান মানে সে ধনাত্মক বা ঋণাত্মক হইতে পারে। এবার বললো তারা যদি সমধর্মী হয় পরস্পরকে বিকর্ষণ করবে না, একই হইলে হবে না, আর বিপরীতধর্মী হইলে পরস্পরের কাছে টেনে নিবে, আকর্ষণ করবে। তাহলে বিজ্ঞানী কুলম্বের এই যে স্থির তড়িৎ বল, এটা আমাদের আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো কিছু হইতে পারে, আকর্ষণ হইতে পারে, বিকর্ষণ হইতে পারে, ডিপেন্ড করবে একই নাকি ভিন্ন। যদি সমধর্মী হয় দূরে সরো, আর বিপরীতধর্মী হলে কাছে আসো।
তাহলে আমাদের এটা হচ্ছে কি কুলম্বের সূত্র, সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে। এটাই তো হওয়া উচিত নাকি? এই তোমরা বলো এটা কি হওয়া উচিত না, নাকি তোমার কি মনে হয় উল্টা? ছি 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 ছি, উল্টা হবে না। সমধর্মী মানে আমি আদানের কথা বলতেছি, সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে। এই বলো একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা বলো। একজনে বলছে কুলম্ব যে ফাজিল ছিল আমি কিভাবে জানছি? এই ধরনের সূত্র যে দিতে পারে সে ফাজিল না তো কি? আমার বলতো সে কি ভালো? হ্যাঁ অবশ্যই ভালো, একটু ফাজিল আর কি, একটু একটু দুষ্ট টাইপের। ওকে, তাহলে আমরা একটু বুঝছি, একটু ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এবার আসো তোমাদেরকে এখানে একটা কাজ করি। এবার তাহলে আমার কথা হচ্ছে এটা আকর্ষণ বল, এটা আকর্ষণ হইতে পারে বিকর্ষণ হইতে পারে, আকর্ষণ হওয়ার জন্য বিপরীতধর্মী হইতে হবে। আমি কি করলাম, একটা প্রোটন নিলাম, একটা কি নিলাম প্রোটন মানে পজিটিভ, আর আরেকটা একটা প্রোটন নিলাম, আর আরেকটা নিলাম হচ্ছে ইলেকট্রন। একটা প্রোটন নিলাম আর একটা নিলাম হচ্ছে আমাদের ইলেকট্রন। এবার আসো, একটা প্রোটন নিলাম একটা ইলেকট্রন নিলাম। আমাদের এই প্রোটন এবং ইলেকট্রন তারা একটা দূরত্ব বজায় রাখছে। দেখো দেখো দেখো, প্রোটনের ভর আছে, ইলেকট্রনেরও ভর আছে। এই ভরের কারণে যে বল তার নাম হচ্ছে মহাকর্ষ বল। প্রোটনের আধান আছে, ইলেকট্রনের আধান আছে, এই আধানের কারণে যে বল তার নাম হচ্ছে কুলম্ব বল। খেয়াল করো, এখানে কুলম্ব বলও আছে মহাকর্ষ বলও আছে, এখানে কুলম্ব বলও আছে মহাকর্ষ বলও আছে। সাধারণত আমাদের কোন একটা পরমাণুর ভিতর প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে তুমি যদি এই সূত্র দিয়ে মহাকর্ষ বল বের করো আর এই সূত্র দিয়ে যদি কুলম্ব বল বের করো, এই দুইটার মধ্যে একটু আমরা কম্পেয়ার করি যে আমরা নিউটনিয়ান বল, আমাদের এই যে মহাকর্ষ বল আমাদের এফজি আর কুলম্ব বল হচ্ছে এফসি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা বইতে একটা ডেটা দেওয়া আছে, আমি তো আর ক্যালকুলেশন করতেছি না, দূরত্ব ধরে নিলাম, এদের ভর দিয়ে আমরা ক্যালকুলেশন করলে মনে করো মহাকর্ষ বল পাইলাম হচ্ছে আমরা এত। তোমার বইয়ের ডেটা আমি দিচ্ছি 3.6 × 10⁻47 নিউটন। আর আমরা কুলম্ব বল পাবো, আমাদের যে কুলম্ব বল সেই কুলম্ব বল পাইলাম সেটা হচ্ছে 8.2 × 10⁸ নিউটন। এই তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, 47 তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এই এফজি যে আপনি বলতেছেন 3.6 × 10⁻47, এই 10⁻47 মানে হচ্ছে 3.6 × 10⁻47 এভাবে লিখতে পারি। আবার এফসি জিনিসটাকে আমরা লিখতে পারি 8.2 × 10⁻8 লেখা যে কথা, এটাকে 8.2 / 10⁸ লেখাও সেম কথা। এই তোমরা আমাকে বলো তো এফ জি এবং এফসি এই দুইটার মধ্যে কে বড়? এই দুইটার মধ্যে কে বড়? কুলম্ব বল এবং মহাকর্ষীয় বল। আমরা বললাম এই যে কুলম্ব বল দিয়ে যদি এদেরকে ক্যালকুলেশন করি এরকম আসবে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য। সেম দূরত্বের জন্য যদি আমি আমাদের মহাকর্ষ বল বের করি এরকম একটা আনসার আসবে। এই দুইটা বলের মধ্যে তোমার কি মনে হয়, কোনটার মান বেশি কোনটার মান কম? তোমরা একটু আমাকে বলো তো, কুলম্ব বেশি না মহাকর্ষ বেশি? কুলম্ব বেশি না মহাকর্ষ বেশি? তোমরা আমাকে বলো কুলম্ব নাকি মহাকর্ষ কে বেশি? কুলম্ব নাকি মহাকর্ষ কে বেশি? কুলম্ব বল আর মহাকর্ষ বলের মধ্যে কে বেশি? এই দুইটার মধ্যে ডেটা আমি অলরেডি দিয়ে দিছি, এই দুইটা ডেটার মধ্যে কম্পেয়ার করো। মনে করো আমাদের এদের জন্য যার জন্য মহাকর্ষ বল এত আসলো ঠিক তার জন্য কুলম্ব বল এত আসবে। এখন আমার কথা হচ্ছে এই দুইটা বলের মধ্যে কার মান বেশি? একটু বলো কার মান বেশি? এক্স্যাক্টলি কুলম্ব বলটা বেশি। আমি তোমাদের কমেন্ট দেখে এখন হাসতেছি। হ্যাঁ হাসতেছি হচ্ছে এটা পজিটিভ হাসি, মানে কথা ঠিক। কুলম্ব বল বেশি, খালি বেশি না অনেক বেশি। কুলম্ব বল মহাকর্ষ বলতে খালি বেশি না অনেক বেশি। ভাই দেখো না 10⁻47, কোন একটা ডেটাকে 10⁻47 দ্বারা ভাগ করছি আর এখানে 10⁸ দ্বারা ভাগ করছি। এই 10² মানে কি 100 না? 10³ মানে কি 1000 না? এই 10² মানে 10-এর উপরে 2 আছে মানে 1-এর পরে 0 2টা, 1-এর পরে 0 3টা, 1-এর পরে 0 47টা, 1-এর পরে 0 8টা। তো 1-এর পরে 0 47টা থাকলে এই 47টা লিখতে এত বড়, এই এত বড় জিনিস দ্বারা ভাগ করলে এটার মানটা যে এত ছোট, সাথে আমি বলবো ইউ আর স্মল, ওই কারণে তুমি দুর্বল।
তুমি দুর্বল। ওই কারণে আমরা বলতে পারি প্রকৃতিতে সবচেয়ে আসলে দুর্বল মানে কি, খালি দুর্বল না, প্রকৃতিতে যতগুলা আমাদের মৌলিক বল আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল বলটা হচ্ছে এই মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল সবচেয়ে কেমন বল? দুর্বল বল। তুমি বলতে পারো আমাকে, ভাইয়া ভাইয়া আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বলছেন এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এখানে তো কোনো বিকর্ষণ নাই যেহেতু নিউটনে বলছে, তো আমাদের আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান সামথিং সামথিং সামথিং। ভাই কথা হচ্ছে আমি তো একজনকে আকর্ষণ করি কিন্তু আসে না কেন? আর তুমি আকর্ষণ করা লাগবে না, তুমি যারা আকর্ষণ করো সেও তোমার আসলে আকর্ষণ করে। এই যে আমার সামনে টেবিল আছে, এই টেবিলটা আমার আকর্ষণ করতেছে, এই যে মোবাইল আছে মোবাইলটা আমাকে আকর্ষণ করতেছে। হ্যাঁ, তুমি আর প্রশ্ন করো ভাই যদি আকর্ষণই করে আমি তো যেতে চাই, আসে না কেন? আরে ভাই আসবে কেমনে? এটা দুর্বল, এটা দুর্বল। মানে এত ছোট যে, এত দুর্বল যে, এই বলটার মান এত ছোট যে তাকে তোমার কাছে টেনে আনার মতো যথেষ্ট নয়। না তুমি জাস্ট একটা কাজ করতা এরকম, তখন আমাদের কি হতে যায় না, পোলাপাইন বলতে যে যেহেতু মহাকর্ষ বল আছে, কোন একটা জায়গায় যাইয়া খালি এরকম করতো, এটা হাসি দিত, অটোমেটিক সামনে চলে আসতো। কিন্তু আসবে না, আসবে না। কেন আসবে না? তোমার এই হাসিটা যথেষ্ট না। কারণ মহাকর্ষ বলটা এত চরম কোনো বল না, হালকা একটা বল, একেবারে সিম্পল, মানে দুর্বল দুর্বল। এই দুর্বল বল দিয়ে কাজ হবে না ভাই, দুর্বল দিয়ে কাজ হবে না। তো তুমি দুর্বল দিয়ে সবল জিনিস আনতে চাইবা, হবে নাকি? না, সবল জিনিস আনতে চাইলে সবল বল লাগবে। ওই কারণে অনেকে অনেক কিছু করে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে দুর্বলটা অটোমেটিক আসে না, দুর্বলটাতে একটু অল্প ছোট বল। এটার আনসার হচ্ছে এটা। অনেকে এই ধরনের প্রশ্ন করতেই পারে। ওই কারণে বলি মহাকর্ষ বল যেহেতু সবচেয়ে দুর্বল বল, ওই কারণে এটা দিয়ে কেউ আকর্ষিত হয় না। এই নাই তোমার সাথে কি আমার কি আকর্ষণ বল নাই? আছে। ওই তুমি যার কথা বলতেছো তার সাথে কি তোমার আকর্ষণ বল নাই? আছে। তোমার উপর যেহেতু তার যেরকম আকর্ষণ বল আছে, তার উপরে তোমার আকর্ষণ বল আছে। কিন্তু কবি বলিয়াছে যতই আমার আকর্ষণ বল থাকুক তারা কাছাকাছি আসবে না, কারণ এই আকর্ষণ বল তাদেরকে কাছে আনার জন্য যথেষ্ট না। ওই জন্য এক্সট্রা একটা ফোর্স ক্রিয়েট করতে হয়, যেটাকে তোমরা সামথিং সামথিং ডট 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 বলো। তাহলে আমরা বললাম যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। এটা আছে আছে আছে, কিন্তু আনার জন্য যথেষ্ট না। না হয় পুরো দুনিয়া আমি যখন দাঁড়াইতাম, এই আসো আমার কাছে চলে আসতো, এই যাও দূরে সরে যাও, না হবে না, আমার পুরো দুনিয়া আসবে না। কারণ মহাকর্ষ বলটা একেবারে হালকা একটা বল, হালকা হালকা হালকা। আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এভাবে বুঝলে ক্লিয়ার হবে না কেন ভাই? ক্লিয়ার হবে না কেন? এই আর কি জীবনে ভুল ভাই? তোমরা বলো, বলো দেখি কয়জন আনসার পারো। মহাকর্ষ আমাদের মৌলিক বল চারটা, এই চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল কে বলো তো একটু? চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল কে? কে কে একটু কমেন্ট করে দাও শুনি। ওকে, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসো আমাদের এনটিকে। এনটিকে মানে আশা করি তোমরা সবাই জানো, নাইস টু নো। তাহলে আমরা কি সম্পর্কে জানবো? আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানবো, মহাকর্ষ বল সম্পর্কে জানবো। যদি মহাকর্ষ বল সম্পর্কে জানি, আসো আমরা এখানে কয়েকটা কথা নোট করে রাখবো, এবং এই কথাগুলো আমরা ভালো করে জেনে রাখবো। এক নম্বর হচ্ছে আমার এই মহাকর্ষ বল হচ্ছে চারটি বলের মধ্যে সবচেয়ে দুর্বলতম বল। তাহলে আমরা বলতে পারি এই মহাকর্ষ বলের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
এটা কিন্তু চারটা মৌলিক বলের মধ্যে কম্পেয়ার করতেছি, আমরা শুধু মৌলিক বল পড়তেছি, ওই চারটার মধ্যে কম্পেয়ার করতেছি। ওই চারটার মধ্যে সবচেয়ে সবচেয়ে দুর্বল বল, চারটার মধ্যে সবচেয়ে দুর্বল বল যে চারটা আছে, ওই চারটার মধ্যে সবচেয়ে দুর্বল বলটাই হচ্ছে মহাকর্ষ বল। চারটার মধ্যে সবচেয়ে দুর্বল বলটা কে? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। এবার হচ্ছে এই যে মহাকর্ষ বল, এটা একটি সার্বজনীন বল। এই যে মহাকর্ষ বল, এটি একটি কেমন বল? এটি একটি সার্বজনীন বল। তোমরা সুন্দর করে ক্লাসের পরে এগুলো নোট করে রাখবে, এভাবে আমি যেভাবে লেখাচ্ছি এভাবে। এই মহাকর্ষ, আমাদের মহাকর্ষ বল এক ধরনের সার্বজনীন বল। এই সার্বজনীন মানে কি? ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে ঘটে। এর মানে এক কথায় প্রকৃতিতে আমরা জানি যে কোনো ভরযুক্ত দুইটি কণার মধ্যে, যে কোনো ভরযুক্ত দুইটি পদার্থের মধ্যে, যে কোনো ভরযুক্ত দুইটি বস্তুর মধ্যে এই মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বল আছে। তাহলে আমরা বলতে পারি এই মহাকর্ষ বল যেহেতু সবার মধ্যে আছে, যে কোনো প্রকৃতির দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল আছে। দেখো যারা মনে করে একটু শেখা খাইয়ে বাঁকা হয়ে আসো যে আমি তাকে চাচ্ছি, সে আমাকে চাচ্ছে না, অন্তত নিজেকে বুঝ দাও। সে না চাইলে কি হবে? বিজ্ঞান তো চাচ্ছে। বিজ্ঞান বলে তোমার উপর তার একটা আকর্ষণ আছে, তার উপরে তোমার একটা আকর্ষণ আছে, এটা আছে, এটা বিজ্ঞান দিয়েছে, সে দেখার না দেখতো, বিজ্ঞান তো দিছে। এটা হচ্ছে মানসিক প্রশান্তি, সাইকোলজিক্যাল ইফেক্ট। আশা করি বুঝতে পারছো। অনেক কাজ দিবে। মনকে বুঝাও, মনকে বুঝাও। আকর্ষণ আছে, কাছে নাই তো কি হয়েছে? আকর্ষণ তো আছে, আছে, ধরে নাও। এবার আসি এখানে সার্বজনীন বল। এবার আসি এখন এই যে আমাদের বলটা, এই মনে করো যেমন তোমার আমার মধ্যে একটা বল, তোমার আমার মধ্যে একটা বল, তার আমার মধ্যে একটা বল, এই বস্তু আমার মধ্যে একটা বল। এই যে মহাকর্ষ বলটা ভরযুক্ত যে কোনো দুটো বস্তুকে এটা প্রযোজ্য। আসলে যে কোনো বল কাজ করার জন্য এর মাঝখানে কোনো কিছু একটা তো আছে। এই যে তোমার আমার মধ্যে কিছু একটা তো আমাদের আছে, আমাদের কোনো একটা কিছুর প্রভাব আছে, যার কারণে এই বলটা সৃষ্টি হচ্ছে। আমাদের দেখা যায় যে কোনো বল সৃষ্টির পিছনে কোনো না কোনো একটা কণা দায়ী। কি দায়ী? কোনো না কোনো একটা কণা দায়ী। কিন্তু এই মহাকর্ষ বল সৃষ্টির পিছনে আসলে কোন কণাটা দায়ী সেটা বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই। তবে ওনারা আমাদের বিজ্ঞানীরা একটা এই যে কি বলে, ওরা বলছে, অভিমত দিছে, যে বলতেছে গ্রাভিটন নামক এক কণা আছে, গ্রাভিটন নামক এক কণা আছে, যার কারণে এটা সৃষ্ট। তাহলে কোন কণার কারণে মহাকর্ষ বল সৃষ্ট? গ্রাভিটন নামক কণা। কোন কণা? গ্রাভিটন নামক কণা। গ্রাভিটন নামক এক প্রকার কণা আছে, যেই কণার কারণে এই মহাকর্ষ বলটা সৃষ্ট। গ্রাভিটন নামক কণা। তবে এই যে গ্রাভিটন নামক কণাটা আমরা বলতেছি, এই গ্রাভিটন নামক কণাটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সত্যতা জানা যায়নি। এখনো পর্যন্ত সত্যতা জানা যায়নি। তবে যেহেতু আমরা এতটুকু জানি, বিজ্ঞানীরা যেহেতু অভিমত দিছে গ্রাভিটন নামক কোনো এক প্রকার কণা আছে, যে কণার কারণে আমাদের এটা কাজ করে, ওই কারণে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা আসলে আমরা বলবো মহাকর্ষ বলের কারণ হচ্ছে গ্রাভিটন কণা। কোন কণা ভাইয়া? গ্রাভিটন কণা। কোন কণা? এটা কোনো চাঁদের কণা না, লক্ষ্মী কণা না, এটা হচ্ছে গ্রাভিটন কণা। তাহলে আসো, এই গ্রাভিটন কণার কারণে মহাকর্ষ বল সৃষ্টি। গানের মধ্যে যেরকম বলে লক্ষ্মী সোনা চাঁদের কণা, আমি বলি যে মহাকর্ষের সোনা গ্রাভিটনের কণা, এটা হচ্ছে আমাদের সেই কণা। এই মহাকর্ষ বল সৃষ্টি করার জন্য দায়ী হচ্ছে আমার এই গ্রাভিটন নামক কণা। তবে যার অস্তিত্ব এখনো পাওয়া যায়নি, তবে আমরা জেনে রাখবো যে এটা। ওকে, এখনো পর্যন্ত এটা। এবার আসি ভাইয়া বিস্তৃতি। এর বিস্তৃতি হচ্ছে অসীম। এর বিস্তৃতি কেমন? অসীম, বা বিস্তৃতি বলা যায়, বা আবার এটা আরেকটা নাম বলা যায়, বিস্তৃতি বা পাল্লা বলা যায়। এর বিস্তৃতি বা পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এই মহাকর্ষ বল থেকে আমাদের যদি প্রশ্ন আসে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কম্প্যারিজন আমি এখন যাচ্ছি না, চারটার মধ্যে আবার কম্পেয়ার করব। কম্পেয়ার পরে আগে হচ্ছে আমাদের এই চারটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে। সেই জিনিসগুলোকে আমাদের কি, এটা মহাকর্ষ হচ্ছে সবচেয়ে দুর্বল বল, এটা হচ্ছে সার্বজনীন বল, এটা হচ্ছে গ্রাভিটন নামক কণার কারণে সৃষ্ট, যার অস্তিত্ব এখনো জানা যায়নি, এবং এর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এবং এই মহাকর্ষ বল যেটা, এটা হচ্ছে গ্রহ নক্ষত্রগুলো
যেগুলো আছে এই নক্ষত্রগুলাকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। এই নক্ষত্রগুলাকে একত্রিত করে যে গ্যালাক্সি গঠন করে, এই যে আমরা সুন্দর একটা আমাদের গ্রহ নক্ষত্রের বিন্যাস পাচ্ছি, এর জন্য কিন্তু এই মহাকর্ষ বল দায়ী। সেটা আমরা মহাকর্ষ অভিকর্ষ নামক চ্যাপ্টারে গেলে পাবো কেন এটা দায়ী। কারণ এত সুন্দর করে যে পৃথিবীর চারদিকে এগুলো ঘুরতেছে, ঘুরার পিছনে কিছু কারণ আছে। সে একটা কারণ হচ্ছে মহাকর্ষ বল। এটা না থাকলে এটা সম্ভব হইতো না। তাহলে আমরা বলতে পারবো গ্রহ নক্ষত্রগুলোর যে আমাদের ঘূর্ণন, গ্রহ নক্ষত্রের ঘূর্ণন এবং নক্ষত্রগুলোকে একত্র করে যে গ্যালাক্সি তৈরি করে, এই আমাদের এই যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সির মধ্যে অনেকগুলো নক্ষত্র আছে না, এই নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমরা এটাও লিখে রাখতে পারি, নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। এই কথাগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা যে কাজটা করে, গুছানো কিছু না থাকার কারণে তারা এগুলো মনে রাখতে পারে না। আশা করি তোমাদের মনে থাকবে। এই বলো, এই কথাগুলো মনে থাকবে কিনা? চোখ বন্ধ করে মাথা রাখবা। মহাকর্ষ, আমি যে পরিমাণ কাহিনী করছি, এখন কারো এটা ভুলার কথা না। এটা সবচেয়ে দুর্বল। জি ভাই, এটা সবচেয়ে দুর্বল। এটা সার্বজনীন। তোমার কি মনে হয় না দুনিয়ার যে প্রান্তে তোমার মনে হচ্ছে পৃথিবীর ওই প্রান্তে ওই নায়িকা আছে, সেই নায়িকার প্রতি কি আমার কোনো আকর্ষণ আছে? সায়েন্স বলে আছে। এটাকে আমরা বিজ্ঞানীরা মহাকর্ষ বল বলি আছে। এই যে এটা সার্বজনীন। ওকে, এবার আসো, এটা কার কারণে সৃষ্ট? এটা চাঁদের কণা না, এটা গ্রাভিটন কণা। আমরা গানের মধ্যে যেরকম বলি লক্ষ্মী সোনা চাঁদের কণা, আমরা সেরকম বলবো না, আমরা বলবো মহাকর্ষ সোনা গ্রাভিটনের কণা। হ্যাঁ, এবার আসো, এর বিস্তৃতি পাবলা অসীম। এটাই তো লাভ, অসীম পর্যন্ত বিস্তৃত। এটা অসীম পর্যন্ত, অনেক দূরে, যত দূরেই থাকো না কেন বলটা আমার কাজ করে। তুমি যতই দূরে যাও সরে, বল কখনো সরবে না। যদিও বলের মান একটু কমে যায়, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু বলটা তো কাজ করে। ওই কারণে এটা হচ্ছে পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। এবং আমাদের গ্যালাক্সি যে গঠন করে নক্ষত্রগুলো দিয়ে, এই গঠন করার পিছনে এই মহাকর্ষ বল দায়ী। এই বল মুখস্থ থাকবে কিনা? মুখস্থ থাকবে না। আবারও স্মরণ করিয়ে দিতে চাই, মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। ওই কারণে মুখস্থ কে না করে? সবাই করে, তোমরাও করো। একটু ক্লিয়ার হয়েছে কিনা? এই সবার এতটুকু ক্লিয়ার কিনা? মহাকর্ষ বল ক্লিয়ার কিনা বলো। মহাকর্ষ বল ক্লিয়ার হলে এবার আমরা পরেরটাতে যাবো, তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বলের মধ্যে যাবো আমরা। এবার আসো, এই বলো একটু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের সবার এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, আসলে জিনিসগুলো হচ্ছে বুঝছো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো মুখস্থ রাখতে কষ্ট হয়। ইভেন এজ এ স্টুডেন্ট আমারও খুব কষ্ট হইতো। তো এখন কথা তোমাদেরকে পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে একটু সুন্দর করে যদি আমরা বুঝি, তাহলে জিনিসগুলো মনে থাকে ভালো। এবং আজকের ক্লাসের পর দেখবো আমরা লাস্টের দিকে তোমাদের কিছু মেডিকেলের প্রশ্ন করাবো, বোর্ডের প্রশ্ন করাবো। তুমি দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ইভেন এতক্ষণ যা পড়ছি এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হইতে পারে। এবার আসো, আমরা তাড়িৎচুম্বক বল নিয়ে আলোচনা করব। তাড়িৎচুম্বক বল, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাইয়া তাড়িৎচুম্বক বল। এটা সম্পর্কে তুমি মেইনলি সবচেয়ে ভালো জানবো হচ্ছে সেকেন্ড ইয়ারে জানবা। তো বর্তমানে তোমার এই তাড়িৎচুম্বক বল সম্পর্কে তোমাদের জ্ঞান খুবই লিমিটেড, বা তোমরা খুব একটা জানো না। তাও আমি একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভাইয়া তাড়িৎচুম্বক নাম থেকে বোঝা যাচ্ছে ভাইয়া এখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তড়িৎ বল প্লাস আরেকটা হচ্ছে চুম্বক বল। এই তড়িৎ বল এবং চুম্বক বল এদের সম্মিলনে গঠিত হয় তাড়িৎচুম্বক বল। তাহলে আমি আবারও বলতেছি, তাড়িৎচুম্বক বল কার কারণে সৃষ্ট? তড়িৎ বল এবং চুম্বক বল যখন এট এ টাইম কাজ করে, যখন একসাথে তড়িৎ বলও কাজ করে চুম্বক বলও কাজ করে, তখন আমাদের তড়িৎ বল কাজ করে। এবার আসো, এখানে একটা কথা বলে রাখি। মনে করো এখানে আমার একটা আধান আছে, আমাদের এই আধান আছে, এখানে আরেকটা আধান আছে। ওকে ভাইয়া, এই আধানগুলোর মধ্যে একটা আমাদের তড়িৎ বল আছে। কি বল আছে ভাইয়া? তড়িৎ বল আছে। যে বলটাকে আমরা বলি স্থির তড়িৎ বল। কোন বল বলি? স্থির তড়িৎ বল বলি। এই স্থির তড়িৎ বল আছে যখন এরা হচ্ছে কেমন? স্থির। অর্থাৎ
দুইটা আধান যদি স্থির থাকে তাদের মধ্যে কিন্তু একটা তড়িৎ বল আকর্ষণধর্মীয় হইতে পারে বিকর্ষণধর্মীয় হইতে পারে, এটা আধানের প্রকৃতির উপর ডিপেন্ড করে, এটাকে আমরা বলি স্থির তড়িৎ বল। এখন কোন একটা আধান যদি কিউ পরিমাণ আধান এটা যদি গতিশীল থাকে, কি থাকে? গতিশীল। তোমরা সেকেন্ড ইয়ারে চুম্বক নামে একটা অধ্যায় আছে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, 4 নম্বর অধ্যায় সেকেন্ড পেপারের, সেখানে পাবা কোন একটা আধান যদি গতিশীল থাকে, কোনো একটা আধান যদি গতিশীল থাকে তাহলে কি হয় জানো? ওই গতিশীল আধান যেদিকে গতিশীল তার চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বিদায় এই চুম্বক ক্ষেত্র থেকে আমরা একটা চুম্বক বল পাবো। তাহলে আমাদের এখানে চারপাশে একটা কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যা অন্য কোনো চুম্বক ক্ষেত্রের উপর এরকম যদি আরো একটা আধান গতিশীল থাকে, এই তার মধ্যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ বিকর্ষণ করতেই পারে। এখান থেকে আমাদের চুম্বক বলের উৎপত্তি। তাহলে দেখো আমরা বলতে পারি ভাইয়া, তাহলে আধান যখন স্থির থাকে তখন শুধুমাত্র স্থির তড়িৎ বল কাজ করে, আর আধান যখন গতিশীল থাকে তখন তার উপর কিন্তু তড়িৎ আবার এক্সট্রা করে কাজ করে কি? চুম্বক বল। এবার বলো, এই আধানটা, এই দুইটা আধান দুইটাই যদি আমার গতিশীল থাকে তখন কি? যেহেতু আধান গতিশীল থাকুক আর না থাকুক, আধান থাকলেই তড়িৎ বল থাকবে। আর যখন তারা গতিশীল তখন নতুন করে চুম্বক বল সৃষ্টি হলো। ওই কারণে গতিশীল আধান তড়িৎ এবং চুম্বক দুই বলই গ্রহণ করে। গতিশীল আধান কি করে? তড়িৎ বল গ্রহণ করতেছে, চুম্বক বল গ্রহণ করতেছে। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই তড়িৎ এবং চুম্বক বল দুইটার একসাথে কম্বিনেশনের কারণে যে বল, তাকে আমরা বলি তাড়িৎ চুম্বক বল। তড়িৎ এবং চুম্বক বলের কম্বিনেশনের কারণে যে বল, তাকে আমরা বলি তাড়িৎ চুম্বক বল। ভাইয়া বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এই যে আমার তড়িৎ এবং চুম্বক একসাথে কাজ করলে আমাদের কি করে? আমাদের এই তড়িৎ এবং চুম্বক একসাথে কাজ করলে সেখানে তাড়িৎ চুম্বক বল থাকে। হ্যাঁ, এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। আচ্ছা বলো তো, তাড়িৎ হোক চুম্বক হোক, কি থাকা লাগবে? আধান থাকা লাগবে। তাহলে যেখানে আধান নাই, ভালো করে খেয়াল করো, যেখানে আধান নাই সেখানে কিন্তু কোনো তাড়িৎ চুম্বক বল নাই। যেখানে আধান নাই সেখানে তড়িৎ বল নাই, চুম্বক বল নাই। তাহলে তড়িৎ এবং চুম্বক বলের জন্য আধান লাগে, আর মহাকর্ষ বলের জন্য কোনো আধান লাগে না, খালি ভর থাকা লাগে। তাহলে ভালো করে মনে রাখো, মহাকর্ষ বলের জন্য ভর থাকা লাগে, তাড়িৎ চুম্বক বলের জন্য আধান থাকা লাগে। এখন তুমি সিম্পল চিন্তা করো, আমার একটা টেবিল আছে, এই টেবিলে কি কোনো আধান আছে? আমাদের যে কোনো একটা নিউট্রাল বস্তু আছে, এখানে আমাদের যে কোনো বস্তু, তার মধ্যে তো কোনো আধান নাই। এই আধানগুলো কোথায় থাকে? পরমাণুর ভিতরে। ওই কারণে এই তাড়িৎ চুম্বক বলের প্রভাবটা আমরা সবচেয়ে বেশি পাই পরমাণুর ভিতরে। কারণ আমরা জানি আমাদের পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এর মধ্যে ইলেকট্রন, প্রোটন যারা, এদের মধ্যে কিন্তু আমাদের কি? আধান আছে। আর যেখানেই আধান আছে সেখানে তাড়িৎ চুম্বক বল কাজ করে। ওই কারণে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে যে পরমাণু গঠন করে, তার জন্য এই তাড়িৎ চুম্বক বল কাজে লাগে। তাহলে তাড়িৎ চুম্বক বল কোথায় কাজে লাগে? আমাদের ইলেকট্রনকে আবদ্ধ করে যে নিউক্লিয়াস গঠন করে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে। যেমন নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে আমার ইলেকট্রনগুলো আছে। এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনকে আবদ্ধ করে একটা পরমাণু যে গঠন করে, এই গঠন করার ক্ষেত্রে যে বল কাজে লাগে তার নাম হচ্ছে তাড়িৎ চুম্বক বল। তার নাম কি ভাইয়া? তাড়িৎ চুম্বক বল। তার নাম কি? তাড়িৎ চুম্বক বল। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবং আরেকটা কথা বলে রাখি, একইভাবে এই যে তাড়িৎ চুম্বক বল আমরা বলতেছি, এই তাড়িৎ চুম্বক বল এটা কিন্তু মহাকর্ষ বলের তুলনায় শক্তিশালী। এটা মহাকর্ষ বলের তুলনায় শক্তিশালী। এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় শক্তিশালী। এখন মহাকর্ষ বলের তুলনায় যে শক্তিশালী, কেমন শক্তিশালী? দেখো বলি, মহাকর্ষ বল যত, তার তুলনায় প্রায় 10 টু দি পাওয়ার 30 গুণ শক্তিশালী। 10 টু দি পাওয়ার 30 গুণ। তাহলে মহাকর্ষ বলের তুলনায় এই বল মোটামুটি প্রায় 10 টু দি পাওয়ার 30 গুণ। মানে বুঝতে পারতেছো, মহাকর্ষ বলের তুলনায়
10⁻30 গুণ শক্তিশালী। মহাকর্ষ বলের তুলনায় 10⁻30 গুণ শক্তিশালী, অনেক অনেক শক্তিশালী। কার তুলনায়? মহাকর্ষ বলের তুলনায়। এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে, মহাকর্ষ বলের তুলনায় তাড়িৎচুম্বক বল কত গুণ শক্তিশালী? প্রায় 10⁻30 গুণ শক্তিশালী। এবং যেহেতু এই তাড়িৎচুম্বক বল আধানের উপর ডিপেন্ড করে, আমাদের যত আণবিক এবং পারমাণবিক কাজ, মানে এক কথায় বিভিন্ন অণুপরমাণুর মধ্যে যত কাহিনী ঘটে সবগুলো হচ্ছে কার জন্য? তাড়িৎচুম্বক বলের কারণে। কারণ এখানে আমার আধান লাগে, আধান লাগে মানে ইলেকট্রন প্রোটন এরা আছে, ওই কারণে আমরা বলি ভাইয়ারা আমাদের যতগুলা পারমাণবিক এবং আণবিক কার্যকলাপ আছে, পারমাণবিক আণবিক কার্যকলাপের জন্য আমার এই তাড়িৎচুম্বক বল খুব 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 বেশি কাজে লাগে। এবং এর যে পাল্লা, এর পাল্লাটাও মহাকর্ষ বলের মতো এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম। আমাদের এই তাড়িৎচুম্বক বল অসীম পর্যন্ত বিস্তৃত। কত পর্যন্ত ভাইয়া? অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। এবং যদি আমরা বলি এই তাড়িৎচুম্বক বল, এই আগে এরকম যখন বললাম বাহক কার কারণে বহন করে, এই যে বাহক কণা তাড়িৎচুম্বক তলে, এটার জন্য যে বাহক কণা, ওই বাহক কণাটাকে আমরা বলি ফোটন। ফোটন নামক এক প্রকার বাহক কণা। ফোটন ফোটন ফোটন, এটা কিন্তু প্রোটন না, এটা কিন্তু প্রোটন না, এটা হচ্ছে ফোটন। ফোটন হচ্ছে এক ধরনের শক্তি। হ্যাঁ, তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে বুঝবা যে আমাদের ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মধ্যে আছে। তো আমাদের হচ্ছে বাহক কণা, এই বাহক কণা হচ্ছে ফোটন। ফোটন নামক এক প্রকার বাহক কণার কারণে এই তাড়িৎচুম্বক বল সৃষ্টি হয়। তাহলে এই কথাগুলো মাথায় রাখতে হবে। কোন একটা আধান যখন স্থির থাকে তার উপর স্থির তড়িৎ বল কাজ করে, আধান যখন গতিশীল থাকে তখন তার উপর চৌম্বক বল কাজ করে। এই তড়িৎ বল এবং চুম্বক বল একসাথে কাজ করলে তাকে আমরা বলি তাড়িৎচুম্বক বল। এই তাড়িৎচুম্বক বল কিন্তু যার আধান আছে তার উপর কাজ করে, আধান আছে কিন্তু আমাদের অণুপরমাণুর মধ্যে, যার কারণে আমাদের এটা পারমাণবিক এবং আণবিক সকল কার্যকলাপ আমাদের তাড়িৎচুম্বক বলের কারণে সৃষ্টি হয়। এবং নিউক্লিয়াসকে ঘিরে যে আমার ইলেকট্রনগুলা আমাদের আবদ্ধ থাকে, আবদ্ধ থেকে একটা পরমাণু গঠন করে, এই পরমাণু গঠন করার জন্য কাজ করে আমার তাড়িৎচুম্বক বল। এই বল মহাকর্ষ বলের তুলনায় প্রায় 10⁻30 গুণ শক্তিশালী। মানটা মুখস্থ রাখতে হবে। এর পাল্লা মহাকর্ষ বলের মতো অসীম পরিমাণ বিস্তৃত। এবং এটার জন্য যে বাহক কণাটা কাজ করে, বাহক কণাটা হচ্ছে ফোটন। কথাগুলো মুখস্থ রাখতে হবে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? বলো এতটুকু ক্লিয়ার কিনা? ও তার সাথে আরেকটা কথা বলে দিই, দেখো আমাদের জগতে যতগুলা পদার্থ আছে এগুলো কিন্তু সাধারণত তড়িৎ নিরপেক্ষ। আর যারা তড়িৎ নিরপেক্ষ তাদের উপর কিন্তু কোন বল কাজ করে? মহাকর্ষ বল কাজ করে। তড়িৎ নিরপেক্ষ মানে কোনো আধান নাই, আধান না থাকলে আমাদের ঝামেলা আছে, আধান না থাকলে আমার তাড়িৎচুম্বক বল কাজ করতে পারতেছে না, আধান থাকতে হবে, নিরপেক্ষ হয়ে গেলে হবে না। ওই কারণে আমাদের জগতের যতগুলা আমাদের ঘটনা আছে, জগতের আমাদের এই জগতে ম্যাক্সিমাম যে ঘটনা, এই ঘটনাগুলো মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো সকল জাগতিক ঘটনা কোন বল দ্বারা নিয়ন্ত্রিত হয়? মহাকর্ষ বল দ্বারা। কারণ কেন? জগতে যা কিছু আছে ম্যাক্সিমামে হচ্ছে আমার কি? তড়িৎ নিরপেক্ষ। আর তড়িৎ নিরপেক্ষ থাকলে তার মধ্যে শুধুমাত্র ভর আছে, কোনো আধান নাই। আর যেখানে কোনো আধান নাই সেখানে তাড়িৎচুম্বক বল নাই। ওই কারণে জাগতিক যে কাজগুলা, বিভিন্ন গ্রহ নক্ষত্র এদের মধ্যে যে আকর্ষণ বলগুলা, সেগুলো আমার মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বলো তো, এই প্রশ্নে আনসার দাও। জগতের সকল জাগতিক কাজগুলা, জাগতিক কাজ, জাগতিক মানে বুঝো তো জগতের যে আমাদের জগৎ, এই জগতের মধ্যে যে গ্রহ উপগ্রহের মধ্যে যে জিনিসগুলো কার্যকলাপ, বিভিন্ন পদার্থের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল, আমাদের আকর্ষণ বল, এটা কার দ্বারা নিয়ন্ত্রিত? মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা বলতে পারি আমাদের সকল জাগতিক ঘটনা কার দ্বারা, সকল জাগতিক ঘটনা, এই লাইনটা একটু লিখে রাখতে হবে। আমি একটু লিখে রাখি, আমি একটু লিখে দিই। সকল জাগতিক ঘটনা কার দ্বারা নিয়ন্ত্রিত? তোমরা বলো তো, সকল জাগতিক ঘটনা কার দ্বারা নিয়ন্ত্রিত? তাড়িৎচুম্বক নাকি মহাকর্ষ? সকল জাগতিক ঘটনা কার দ্বারা নিয়ন্ত্রিত একটু বলো। সকল জাগতিক ঘটনা, জাগতিক মানে বুঝছো তো, সকল জাগতিক ঘটনা মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। সকল জাগতিক ঘটনা মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত।
সকল জাগতিক ঘটনা মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। দেখো লাইনগুলো তোমাদের এমনি মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যেত, মনে হয় মুখস্থ আছে, কিন্তু পরীক্ষায় যখন আসছে তখন দেখবে যে মনে হবে যে জীবনে পড়িও নাই। ওই কারণে আমি একটু জোর দিয়ে দিয়ে বলতেছি ওই কথাগুলা, যে কথাগুলো তোমার মনে রাখতে হবে। বইয়ের প্রত্যেকটা লাইন তো আর বলা সম্ভব না, বাট আমরা ওই কথাগুলো জোর দিয়ে বলতেছি যে কথাগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো সকল জাগতিক ঘটনা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। বলো কথাগুলো মনে থাকবে কিনা? যদি মনে থাকে তাড়িৎচুম্বক বল শেষ, তাড়িৎচুম্বক বল শেষ। এবার আমরা পড়বো হচ্ছে সবল নিউক্লিয় বল। বলা এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের আনসার সঠিক, মহাকর্ষ বল। হ্যাঁ আচ্ছা, মোহাম্মদ আবিদ হাসান প্রশ্ন করলো পাল্লা অসীম মানে কি? পাল্লা অসীম মানে হচ্ছে তারা অসীম দূরে থাকলেও কাজ করে। যেমন মনে করো এরকম, আমি ফর এক্সাম্পল বলে আমি একটা আধান, তুমি একটা আধান, তুমি আর আমি কাছাকাছি আছি, কাজ করবে। আমাদের বলটা কাজ করবে, আরও দূরে যাও কাজ করবে, আরও দূরে যাও কাজ করবে, অসীম দূরে থাকলেও কাজ করবে, মানে অসীম পর্যন্ত কাজ করে। কিছু কিছু আছে এই জায়গার বাইরে কাজ করে না, এই জায়গার বাইরে কাজ করে না, বাট এটা হচ্ছে অসীম। মানে এক কথায় তোমার যে বললাম আমাদের মহাকর্ষ বল অসীম পর্যন্ত বিস্তৃত, এর মানে হচ্ছে জগতের যেখানেই থাকুক না কেন অসীম দূরে থাকলেও এই বলটা কার্যকর থাকে। বলের মানটা ছোট হয়ে যায় বাট কার্যকর থাকে। যেমন তুমি এখানে আসো, মহাবিশ্বের আরেক পাশে আরেকজন আছে, তার উপরে তোমার একটা আকর্ষণ বল আছে, মহাকর্ষ বল, অসীম দূরে আছো তোমরা, তাও কিন্তু কাজ করে। কেন কাজ করে? কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত, যদিও মানটা অনেক কম, যত দূরে যাবো মান কম, কিন্তু কাজ করে। এটা হচ্ছে অসীম, পাল্লা অসীম এটা। হ্যাঁ, সাদিয়া অহনা বলতেছে বাহক কণাটা আবার বলার জন্য। বাহক কণা মানে আমি তোমারে বলি, আমরা যে বলতেছি এই মৌলিক বলগুলা, এই বলগুলা কেন কাজ করতেছে? মানে সিম্পল আমাদের প্রশ্ন হলো, আমাদের যে মহাকর্ষ বল কাজ করতেছে, এই বল কাজ করার জন্য দায়ী কে? আসলে কিছু না কিছু একটা তো আমার বহন হচ্ছে। এই বলটাকে যে বহন করতেছে, বহন করার জন্য বা আমাদের এই বলটা কার্যকর করার জন্য মাঝখানে মধ্যস্থতা করার জন্য কেউ না কেউ তো আছে। এটার জন্য যে যারা আছে তার নাম হচ্ছে কণা। এই আমাদের বিভিন্ন ধরনের কণা এগুলো নিয়ন্ত্রণ করে। আর আমাদের মহাকর্ষ বলের জন্য যে কণাটা কাজ করে তার নাম হচ্ছে গ্রাভিটন, যদিও এটার অস্তিত্ব পাওয়া যায়নি। আর তাড়িৎচুম্বক বলের জন্য যে বাহক কণাটা তার নাম হচ্ছে ফোটন। এগুলো পরীক্ষা এমসিকিউতে আসে, ওই জন্য আমি বারবার বলতেছি। তাহলে আমাদের তাড়িৎচুম্বক বলের জন্য বাহক কণাকে ফোটন। ওকে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। এতটুকু আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, আশা করি সমস্যা হবে না। এই জিনিসগুলো মানে তোমাদের বই পড়লে তোমাদের বিরক্ত লাগতো, সিরিয়াসলি বিরক্ত লাগতো, পড়তে ইচ্ছে করতো না, মনে হয়তো পড়ি না, মনে থাকে না, এই টাইপসের। এবার আসি ভাইয়া সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, আচ্ছা। তো নিউক্লিয় বল মানে হচ্ছে, দেখো নিউক্লিয় নাম থেকে বোঝা যাচ্ছে মানে নিউক্লিয়াসের সাথে রিলেটেড। আসলে এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে। কার মধ্যে কাজ করে ভাইয়া? কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। তো আসো আমরা একটু করে কেমিস্ট্রি পড়ি। আমাদের কোন একটা পরমাণু আছে, তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আমরা জানি ভাইয়া নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? ভাই নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন আছে এবং নিউক্লিয়াসের মধ্যে আমাদের নিউট্রন আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের নিউট্রন আছে। এবং আমাদের এই যে এটা নিউক্লিয়াস, এই তার চারপাশে বিভিন্ন কক্ষপথে, সাধারণত আমরা বৃত্তাকার ধরি, এই কক্ষপথগুলো বিভিন্ন আকৃতি হতে পারে, বৃত্তাকার, উপবৃত্তাকার, বিভিন্ন ধরনের। তার মধ্যে বিভিন্ন ধরনের কি আছে? ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো নিউক্লিয়াসের ভিতরে কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন দিলে কি হইতো? আমার উত্তর হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যদি তুমি কোনো একটা ইলেকট্রনকে দাও, সে এখানে থাকবে না, বের হয়ে চলে আসবে, এখানে থাকতে পারবে না। সে এখানে থাকার জন্য যথেষ্ট শক্তি তার নাই, এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে একটা নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে প্রমাণ করতে পারবো। বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে প্রমাণ করা যায় ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। একটা ইলেকট্রনের পক্ষে কখনো নিউক্লিয়াসের ভিতরে থাকা সম্ভব না, ওই কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে প্রমাণ করা যায়। এবার আসো,
ওগুলোর জন্য একটা হাই ক্লাস নলেজ লাগে, যেগুলো তোমরা সেকেন্ড ইয়ারে পাবা। সেকেন্ড ইয়ারে পড়াগুলো আরও বেশি মজা, আরও বেশি মজা। ওইখানে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পাবা, তারপর আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার তত্ত্ব পাবা, কীভাবে তোমাদের যে আমাদের বয়স কীভাবে কমানো যায়, ইয়াং থাকা যায়। হ্যাঁ, আমাদের এরকম, যেমন এটা নিয়ে বিজ্ঞানী আইনস্টাইন কি জোকস করছিল, বিজ্ঞানী আইনস্টাইন জোকস করছিল এরকম, বলে যে একটা সুন্দরী, মানে এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে আমাদের টাইম ডাইলেশনটা সবচেয়ে বেশি মজাদার, মানে এটা নিয়ে সবাই বেশি কথা বলে। সেটা হচ্ছে, তুমি যখন আলোর বেগের কাছাকাছি, আমি কিন্তু ওগুলো পড়াচ্ছি না, জাস্ট আমি বলতেছি, তুমি যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকবা, গতিশীল হবা, তখন তোমার বয়সটা আস্তে আস্তে বাড়বে, তুমি ইয়াং, সময়টা স্লো যাবে, সময়টা স্লো যাবে। আইনস্টাইন রসিকতা করে বললো, আইনস্টাইন তো আমার মতো রসিক মানুষ, বুঝো না। আইনস্টাইন বললো যে, দেখো তোমাকে যদি একটা সুন্দরী যুবতীর সামনে বসায় দেওয়া হয়, 1 ঘন্টা অতিবাহিত হলে তোমার কাছে মনে হবে মাত্র 5 মিনিট আমি সুন্দরীর সামনে বসেছিলাম। মানে তোমার কাছে মনে হবে আমাদের টাইমটা মাত্র 5 মিনিট, কেমনে 1 ঘন্টা চলে গেল। এর মানে বুঝো তাহলে, যেটা 1 ঘন্টা সেটা মাত্র তোমার কাছে 5 মিনিট মনে হয়েছে সুন্দরী যুবতীর সামনে, কারণ অনেক মজা লাগতেছে এটা সুন্দরী যুবতীর সামনে তোমরা সুন্দর সুন্দর কথা বলতেছো, হ্যাঁ, ভাব বিনিময় করতেছো, মানে জাস্ট টাইমটা মনে হবে এই কী রে ভাই, টাইম তো মাত্র এতক্ষণ গেল, তুমি কেন ডিস্টার্ব করো। 1 ঘন্টার জন্য মনে করো তোমাকে বললো তুমি কথা বলো, 1 ঘন্টা পরে এসে যখন বললো তোমার কাছে মাত্র 5 মিনিট গেল, তুমি কেন ডিস্টার্ব করতেছো, 55 মিনিট পরে আসো। আর যখন তোমাকে আগুনের উপরে যদি তোমার একটা হাত দেওয়া হয়, আগুনের উপরে মনে করো হাতটাকে 5 মিনিট রাখতে বললো, 5 মিনিট তো 5 মিনিট, 2 মিনিট যাওয়ার পর বলবে যে আরে ভাই আধা ঘন্টা চলে গেছে, হাতটা সরা সরা সরা। এর মানে জগতের সব কিছুই আপেক্ষিক। এই তুমি যখন তোমার সুন্দর মাইয়ার সামনে বসাইছিল, তখন তোমার কাছে মনে হয়েছিল টাইমটা এত আস্তে আস্তে যাচ্ছে, টাইম কিন্তু মাত্র অল্প কতক্ষণ গেল। আর যখন আগুনের মধ্যে হাতটা দিল, বলো যে টাইম গেল 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 গেল। বুঝছো তো, বিজ্ঞানী আইনস্টাইন এটা বললো, এগুলো আমরা সেকেন্ড ইয়ারে পড়বো, এগুলো হচ্ছে আপেক্ষিকতা, মানে আপেক্ষিক জিনিস। এবার আসে আমরা এখানে আসি, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের মধ্যে দেখো আমাদের কি হয়, আমাদের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, বাইরে ইলেকট্রন আছে। এখন একবার সিম্পল একটা ব্যাপার, এটা নিয়ে অনেকে অনেক বেশি হতাশায় থাকে। আরে ভাই আপনি একটা আমার কথা বলেন তো, কি ভাই কি কথা বলবো ভাইয়া, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর ইলেকট্রন আছে। আমাদের কোন একটা পরমাণু যখন আমাদের পারমাণবিক সংখ্যা বাড়ে, আমার এখানে প্রোটন আর নিউট্রন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। আরে ভাই নিউট্রনে না, তার কোনো, সে নিউট্রাল, তার কোনো আধান নাই। ভাই আমার যে এখানে প্রোটন আছে, এই প্রোটনের তো একটা আধান আছে, সে ধনাত্মক, ধনাত্মক প্রোটনগুলো তো ধনাত্মক। হে ভাই সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে না? হ্যাঁ করে তো, বিজ্ঞানী কুলম্ব বলে দিছে সমধর্মী মিলে বিকর্ষণ করে, দূর 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 তারাই দিবে। তাহলে আমাদের এই যে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে আমাদের এই প্রোটন যতগুলো আছে এরাও পরস্পরকে বিকর্ষণ করে না? অবশ্যই করে। তাহলে বিকর্ষণ করলে ভাই এরা নিউক্লিয়াসের ভিতরে থাকে কেমনে রে ভাই, এই ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে কেমনে? এরা তো মারপিট করে বের হয়ে যাওয়ার কথা। আচ্ছা তুমি জায়গা মতো দেখো ভাইয়া, একটা বেলুন যদি তোমার, আমার কাছে একটা বেলুন থাকলে সবচেয়ে ভালো হইতো, এখন তোমাকে ঠুস করে ফুটিয়ে দেখাতে পারতাম। তুমি ইমাজিন করে নাও আমার হাতের সামনে একটা আছে বেলুন, আমি ফু দিচ্ছি বেলুন। আচ্ছা দাঁড়াও, তোমাকে বেলুনে ফু দিয়ে দেখাচ্ছি, কে বলছে বেলুন নাই? এই যে দেখো আমার হাতের সামনে বেলুন আছে, বেলুনটা প্রাথমিক অবস্থায় এরকম ছিল, আমি ফু দিচ্ছি বেলুন, এই যে বেলুনে ফু দিচ্ছি, বাতাস দিচ্ছি, ফুলুস করে ফেটে গেল। এর মানে কি দেখো ভাই, আমার এখানে বেলুনের ভিতরে বাতাস রাখা যায়, আমি বেলুন ফু দিলাম, বাতাস দিচ্ছি, এই বেলুনে বাতাস দিয়ে বেলুনটাকে ফুলাই ফেলতেছি। ভাই বেলুনের ভিতর ফুলাই ফেলতেছি, তোমার কি মনে হয় বাতাসগুলো কি বেলুনের পৃষ্ঠটাকে ধাক্কা দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। তাও কেন বাতাসগুলো বের হচ্ছে না? বাতাসগুলো আটকে আছে, কারণ বেলুনের পৃষ্ঠের একটা সক্ষমতা আছে, বেলুনের যে পৃষ্ঠ তার একটা সক্ষমতা আছে। কি সক্ষমতা? বাতাসগুলোকে দূরে রাখার সক্ষমতা। কিন্তু তার সক্ষমতা তো অসীম নয়, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সয় ততক্ষণ বাতাস বেলুনের ভিতর রয়। যখনই আমার বাতাসকে রাখার মতো তার মধ্যে আর কোনো সামর্থ্য থাকে না, তখন বাতাসকে সে রাখে না, ঠুল্লুস করে ফুটে যায়। তাহলে এই যে জিনিসটা হচ্ছে এমন, নিউক্লিয়াসের ভিতর ফোটন মারামারি করতেছে করুক, এই তারা যে আমার একত্রিত থাকে, এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠের মধ্যে এমন একটা বল আছে যে বল এদেরকে আগলায় রাখে।
এই বলটা আগলে রাখে, এই বলের নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলের নাম কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল মনে রাখবা, নামের মধ্যেই আছে সবল, তার আমি কেমনে বলবো দুর্বল? আর এটা হচ্ছে জগতের সবচেয়ে বেশি সবল। অর্থাৎ যতগুলো মৌলিক বল আছে তার মধ্যে সবচেয়ে সবল বল হচ্ছে এটা। এর হচ্ছে সবচেয়ে সবল, সবচেয়ে সবল। তাহলে দেখো, মহাকর্ষ সবচেয়ে দুর্বল আর সবল নিউক্লিয় নামের মধ্যেই সবল, কেমনে বলবো দুর্বল? এটাই আসলে সবচেয়ে সবল। হ্যাঁ, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। তাহলে আমার এটা হচ্ছে সবচেয়ে সবল। এই সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এবং আমরা বলতেছি এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন প্রোটন আছে, প্রোটন প্রোটন বিকর্ষণ করে ধাক্কা দিচ্ছে 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 দিচ্ছে, এই ধাক্কা দিচ্ছে, যতই ধাক্কা দাও না কেন কাজ হবে না, কারণ চারদিক থেকে তোমাকে আটকে রাখছে নিউক্লিয়াসের বাঁধনা। তাহলে আমাদের এই নিউক্লিয়াসের যে বাঁধন, সেটা তোমাকে বাঁধিয়ে রাখিয়েছে, তুমি আর বের হইতে পারবা না। এই নিউক্লিয়াসের ভিতরে তুমি ধাক্কা ধাক্কি করে তুমি পার পাবা না, কারণ বাইরে আমাদের আছে আমাদের সবল নিউক্লিয় বাই। ওই নিউক্লিয় বাই তোমাদেরকে সবসময় ধরে রাখা আমাদের ওইখানে আটকাইয়া রাখে। এই যে এটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। তাহলে আমরা বলতে পারি কোন একটা নিউক্লিয়াসের মধ্যে, কোন একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্রোটন বিকর্ষণের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু সে ভাঙে না। কেন? আমাদের সে স্টেবল থাকে, যার কারণে সে ভাঙে না, যার কারণে সে এটাকে আগলে রাখতে পারে, যার কারণে সে এদেরকে সহ্য করতে পারে। এমন একটা বল নিশ্চয়ই আছে যে এদেরকে আগলে রাখে, সেই বলটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আর এটাই হচ্ছে আমাদের জগতের মধ্যে সবচেয়ে বেশি সবল। তাহলে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে সবচেয়ে সবল, মহাকর্ষ হচ্ছে সবচেয়ে দুর্বল, আর তাড়িৎচুম্বক যেটা সেটা বলছিলাম মহাকর্ষ থেকে সবল। বাকিটা পরে দেখবা, আরেকটা রয়ে গেছে, সেটা কোথায় বসবে সেটা পরে দেখবা। তাহলে আমরা আপাতত যে তিনটা পড়ছি এর মধ্যে বুঝে গেছি মহাকর্ষ সবচেয়ে দুর্বল, সবল সবচেয়ে সবল। আর আমাদের যে তাড়িৎচুম্বক পাইছিলাম সে কিন্তু মহাকর্ষের তুলনায় 10⁻³ গুণ, 10⁻³ কয় গুণ? 30 গুণ, 30 গুণ শক্তিশালী। এবং একটু পরে দেখবো আমাদের বাকি যেটা আছে দুর্বল নিউক্লিয় বল, সে যতই বলো দুর্বল, সে কিন্তু বাকিদের তুলনায় সবল, তবে সবলের তুলনায় দুর্বল। একটু পরে তুমি দেখবে সে কোথায় থাকে। বলো আমাদের এতটুকু বুঝছে কিনা? এই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা বলো? ওকে, আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলি আমরা? এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা যে আমাদের সবল নিউক্লিয় বল কি আমরা বুঝে গেলাম। আচ্ছা, একজন বলল সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ? যেহেতু তুমি জিজ্ঞেস করছো ওই জন্য বলে দিচ্ছি, আমরা একটু পরে যদিও বলতাম সবল নিউক্লিয় বল হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ, গুণ মহাকর্ষ বলের তুলনায়, মহাকর্ষ বলের তুলনায়, মহাকর্ষ বলের তুলনায়। এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী। এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ, মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি বুঝলাম যে সবল নিউক্লিয় বলটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী। আশা করি আমরা এতটুকু বুঝছি। এবার আসো, এবার একটু খেয়াল করে দেখি, আমাদের অলরেডি আমরা বুঝে গেলাম হচ্ছে মহাকর্ষ বল নিয়ে। এখন সবল নিউক্লিয় বল নিয়ে। এই তোমরা বলো সবল নিউক্লিয় বল কোন জায়গায় কাজ করে? কোন জায়গায় কাজ করে? নিউক্লিয়াসে নাকি নিউক্লিয়াসের বাইরে? আমাকে বলো তো, সবল নিউক্লিয় বল কোন জায়গায় কাজ করে? নিউক্লিয়াসে নাকি নিউক্লিয়াসের বাইরে? সবল নিউক্লিয় বল কোন জায়গায় কাজ করে? নিউক্লিয়াসে নাকি নিউক্লিয়াসের বাইরে? তোমরাই বলো দেখি, শুনি আমি তোমাদের থেকে। সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? এই সবল নিউক্লিয় বল সে কিন্তু নিউক্লিয়াসের ভিতরে এদেরকে আকৃষ্ট করে রাখে। তাহলে সে কোথায় কাজ করে? কোথায় কাজ করে? নিউক্লিয়াসে নাকি নিউক্লিয়াসের বাইরে? এক্স্যাক্টলি নিউক্লিয়াসে। যদি নিউক্লিয়াসে কাজ করে, আমার যে কোনো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, এই যে দেখো এই নিউক্লিয়াস না, এই যে দেখো এটা হচ্ছে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস,
এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা তোমরা জানো কিনা আমি জানি না, আমি বলে দিই। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। প্রায় প্রায় এটা 10⁻⁻14 থেকে 10⁻⁻16 পর্যন্ত হয়ে পারে, বাট আমরা নর্মালি ধরে নিই হচ্ছে 10⁻15 মিটার। এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের কি ব্যাসার্ধ। যে কোনো পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। তবে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে, এক এক পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের ব্যাসার্ধ একরকম হয়, মোটামুটি ম্যাক্সিমাম কেসে এটা কাছাকাছি হয়। তাহলে 10⁻15 মিটারের হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আমার 10⁻15 মিটার হয়, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে সবল নিউক্লিয় বল, এটার যে পাল্লা, এটার যে পাল্লা, পাল্লা মানে কি, সে কত দূর কাজ করে। এই সবল নিউক্লিয় বল কিন্তু নিউক্লিয়াসের বাইরে কাজ করে না, নিউক্লিয়াসের বাইরে কাজ করে না, নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। ওই কারণে এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার, 10⁻15 মিটার। এটা হচ্ছে কার পাল্লা? এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা, সবল নিউক্লিয় বলের পাল্লা। এবং আরেকটা কথা বলে রাখি, একবার কমন সেন্সের কথা, কিন্তু অত্যন্ত আমাদের দামি কথা, সেটা হচ্ছে কি, সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, বাইরে কি কাজ করে না। এবার তোমরাই বলো, তাহলে এই সবল নিউক্লিয় বল ইলেকট্রনের উপর কাজ করে কিনা, ইলেকট্রনের উপর সবল নিউক্লিয় বল কাজ করে কি না, আনসার দাও না, দেখি তোমরা কয়জনে পারো। দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা বলো তো দেখি। সবল নিউক্লিয় বল, আমি কিন্তু বুঝেছি জিনিসটা, না হয় মনে থাকবে না, নাও মনে থাকবে না, আমি এভাবে বলতেই যাতে করে তোমাদের মনে থাকে। তাহলে বলো, সবল নিউক্লিয় বল ইলেকট্রনের উপর কাজ করে কিনা, করে কি না, করে কি না, করে কি না, কাজ করে কি না, না না, হ্যাঁ উত্তর হচ্ছে না। আমাদের সবল নিউক্লিয় বল, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি কাজ করে না, ওই জন্য তোমরা পারছো। তাহলে আমাদের বলতে পারি এই সবল নিউক্লিয় বল সে ইলেকট্রনের উপর কাজ করে না, ইলেকট্রনের উপর এই বল সক্রিয় নয়, ইলেকট্রনের উপর এই বল সক্রিয় নয়। এবার আসি ভাইয়া, এটার জন্য একটা বাহক কণা আছে, এটার জন্য একটা বাহক কণা আছে, এই বাহক কণার নাম হচ্ছে গ্লুঅন। আমাদের এই বাহক কণার নাম হচ্ছে গ্লুঅন, একটু মুখস্থ রাখতে হবে। আমাদের সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে যে বাহক কণা, এটা হচ্ছে গ্লুঅন। গ্লু 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 মানে কি, গ্লু মানে বুঝো তো, গাম গাম গামের মতো। এই গ্লুঅন, গ্লুঅন আমাদের গামের মতো, এদেরকে আটকায় ধরে রাখে, গামের মতো। গ্লু গ্লু এদেরকে আটকে রাখছে, গ্লু 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 মানে গাম গাম, এই গাম দিয়ে আটকে রাখছে, এই টাইপসের, আমরা মনে রাখার জন্য বলতেছি আর কি। তাহলে এই বাহক কণাটার নাম হচ্ছে গ্লুঅন, গ্লুঅন নামক একটা বাহক কণা। আর এটা হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী, সর্বাপেক্ষা শক্তিশালী। এবং এই বলের কারণে নিউক্লিয়াসের ভিতর প্রোটনগুলো আমার কি থাকে, আবদ্ধ থাকে। এই বলের কারণে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনগুলো কি থাকে, স্টেবল থাকে এই বলের কারণে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এই বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কি না? আচ্ছা, অনেকে নামটা নিয়ে বলতে এটা তুমি এভাবে, সরি গ্লুঅন না, গ্লুঅন, প্রশ্ন দিতে বলে গেছি। গ্লুঅন এভাবেও বলা যায়, কেউ আবার এভাবে লেখে গ্লুঅন, যেভাবে ইচ্ছা লেখো গ্লুঅন। এগুলো আমাদের আরও কাহিনী আছে আসলে ভিতরে, তবে সাধারণত এমসিকিউতে আসলে যেহেতু তোমরা এটা লিখবো, ওই কারণে আমি এটা বলতেছি, অন্যগুলো লাগে না। যেমন এখানে কোয়ার্ক নামক কিছু কণা আছে, তারপর বাহক কণা, আমাদের এখানে আবার তোমার বোসন কণা আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা ডাইরেক্টলি আনসার বলে দিব। আমি জাস্ট যেগুলো লাগবো ওগুলো বলতেছি। বাহক কণাটা হচ্ছে গ্লুঅন, অন্যগুলো জাস্ট জেনে রাখার জন্য, বাট এটা হচ্ছে মুখস্থ করার জন্য। গ্লুঅন নামক এক প্রকার কণা আমাদের বাহক কণা সবল নিউক্লিয় বলের জন্য কার্যকর থাকে। এবং এখানে বলেই দিছি, এই বল মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী, 10⁻41 গুণ শক্তিশালী। কার তুলনায়? মহাকর্ষ বলের তুলনায়। তাহলে আসো আমরা এতটুকু বুঝে ফেললাম, আর এটা পাল্লাও দেখিয়ে ফেললাম। এটা সবচেয়ে শক্তিশালী বলটা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? অ্যান্ড লাস্ট ওয়ান,
এবার হচ্ছে লাস্ট, এই এবার আসি আমরা দুর্বল নিউক্লিয় বল। বলো আমাদের আগে বলো সবল পর্যন্ত ক্লিয়ার কিনা, সবল পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে বলো, সবল পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। সবল পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়, এবার আমরা পড়বো হচ্ছে দুর্বল। এবার আমরা পড়বো দুর্বল। এই পড়াগুলো কিন্তু অনেকের জন্য খুবই খুবই আমাদের যে কি বলে বিরক্তিকর, কিন্তু আমার কথা হচ্ছে বিরক্তিকর করার দরকার না, আমরা একটু হাস্যকর করি, তাইলে আমাদের পড়াটা একটু মজাকর হবে। তাহলে আমাদের আসে এবার দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, দেখো নামের মধ্যেই দুর্বল, তুমি আবার এটা বলতে পারো না সবচেয়ে দুর্বল, কারণ আমি আগেই বলে ফেলছি মহাকর্ষই হচ্ছে আসলে সবচেয়ে দুর্বল। আবার তুমি বলতে পারবা না এই সবচেয়ে সবল, কারণ আমরা বলেই ফেলছি সবল নিউক্লিয় বল সবচেয়ে সবল, এবং এটা দুর্বলও না সবলও না। এটা হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল থেকে কম শক্তিশালী, কিন্তু বাকিদের থেকে বেশি শক্তিশালী। এর মানে দেখো মহাকর্ষ বলের থেকে তাড়িৎচুম্বক বল শক্তিশালী, এটা কিন্তু তাড়িৎচুম্বক থেকেও শক্তিশালী, আর সবলটা সবচেয়ে শক্তিশালী, এবং এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় প্রায় 10⁻39 গুণ শক্তিশালী। 10⁻39 গুণ শক্তিশালী, মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ শক্তিশালী। 10⁻39 গুণ শক্তিশালী বলো আগে আমাদের। তাহলে আমরা এবার পড়বো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটু ভালো করে খেয়াল করি, দুর্বল নিউক্লিয় বল কি? এই দুর্বল নিউক্লিয় বল যার কারণে সৃষ্টি হয় তাকে আমরা বলি ভাইয়া বিটা ক্ষয়। কি বলি? বিটা ক্ষয়। এটা নিয়েই অনেকের মধ্যে অনেক টেনশন আছে, ভাইয়া বিটা ক্ষয় আপনি বলতেছেন, বিটা ক্ষয়, বিটা ক্ষয় কী জিনিস, তাই না? বিটা ক্ষয় কী জিনিস? হ্যাঁ, আমরা এটা একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। হ্যাঁ, ছোট্ট করে ব্যাখ্যা করি, আমরা বিটা ক্ষয় কী জিনিস একটু বলি। এটার জন্য আসলে সেকেন্ড ইয়ারে বেসিক লাগে, তাও আমি একটু বলি, যেহেতু তোমাদের লাগবে আমি একটু বলে পেলে শিখে রাখা ভালো, আমাদের না অনেকের অনেক বেশি কনফিউশন হয়। বিটা ক্ষয়টা নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে সেকেন্ড ইয়ারের আমাদের 9 নম্বর অধ্যায়ের কনসেপ্ট, আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তা আসো আমরা এখানে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যেও আছে। এবার আসো বিটা ক্ষয় কি। এটার জন্য তোমাকে একটু হালকা তেজস্ক্রিয়তার কনসেপ্ট জানতে হবে। 9 10 হয়তো হালকা করে তোমরা জানছো তেজস্ক্রিয়তা। একটু 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 ধৈর্য সহকারে শুনো। তেজস্ক্রিয়তা আমরা জানি, তেজস্ক্রিয়তা মানে কি? তেজস্ক্রিয় মানে হচ্ছে ভারী মোলের যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটা ভেঙে যায়। কে ভাঙে? নিউক্লিয়াস। তাহলে আমার ইলেকট্রনগুলো আমার দেখা দরকার নাই, আমার ভাঙবে কে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ভেঙে গিয়ে, এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে, এটা ফেটে গেছে, নিউক্লিয়াস ভেঙে গিয়ে এই কণাগুলো নির্গত হয়। কণাগুলো নির্গত হলে সেখানে আমরা আলফা বিটা গামা কণা পাই। আলফা বিটা গামা নামক 3 ধরনের কণা নির্গত হয়। আলফা মান হচ্ছে ধনাত্মক, বিটা মান হচ্ছে ঋণাত্মক, গামা মান হচ্ছে নিউট্রাল। এই যে বিটা, এই বিটা কণা মানে হচ্ছে, বিটা ক্ষয় মানে হচ্ছে ইলেকট্রন নির্গমন। কি নির্গমন? ইলেকট্রন নির্গমন। এই কি নির্গমন? ইলেকট্রন নির্গমন। তাহলে বিটা মানে হচ্ছে ইলেকট্রন নির্গমন। এবার আসো এখানে একটা টুইস্ট দেখাই তোমাদেরকে, তোমরা অনেকে এটা জানো না। আসলে দেখো আমি তোমাদেরকে বলি, ওই টুইস্টটা কি একটু ভালো করে তোমাদেরকে নজর দিতে হবে। সেই টুইস্টটা আমি তোমাদেরকে এখন বলবো। আচ্ছা, এই একটু কমেন্টে জানাও তো তোমাদের ভিডিও ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু কমেন্টে জানাও তো ভিডিও ক্লিয়ার আছে কিনা। এই তোমরা একটু কমেন্টে জানো তো ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমার এখানে মনে হচ্ছে ভিডিও আটকাচ্ছে মনে হচ্ছে।
আচ্ছা, ক্লিয়ার থাকলে ঠিক আছে, ক্লিয়ার থাকলে ঠিক আছে। আমি ছোট্ট একটা প্রশ্নের আনসার দিই, দেখো এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যায়। তোমরা আশা করি জানো এটা তেজস্ক্রিয়তা হয় কারণ আমরা যে এতক্ষণ পর্যন্ত বললাম প্রোটন বিকর্ষণ হয়, কিন্তু তাকে আমাদের সবল নিউক্লিয় বল ধরে রাখে। এরে ভাই, বেলুনের মধ্যেও তো বাতাস দিলে সে ধরে রাখে, কিন্তু একসময় বেলুনটা ফেটে যায়, ফেটে আমার বেলুন থেকে বাতাসগুলো বের হয়ে যায়। কেন? কারণ তার একটা লিমিটেশনস আছে। একইভাবে আমাদের নিউক্লিয়াস, তারও একটা লিমিটেশনস আছে। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা যতই বাড়ে ভিতরে প্রোটন আর নিউট্রন বাড়তে থাকে। এই প্রোটন নিউট্রন বাড়তে যখন অনেক বেশি হয়ে যায়, মোটামুটি 82-83 এর উপরে, তখন যাইয়া দেখা যায় এই নিউক্লিয়াসটা ভেঙে যায়। নিউক্লিয়াসটা কি হয়ে যায়? ভেঙে যায়। এই নিউক্লিয়াসটা ভেঙে 3 ধরনের কণা নির্গত হয়, আলফা, বিটা, গামা। আর এই যে আমরা এখানে আলোচনা করব, যেহেতু তোমাদের এখানে অন্য কিছু নয়, তোমাদের এখানে আছে বিটা, এই বিটা ক্ষয় নিয়ে আলোচনা করব। এই বিটা মানে হচ্ছে ইলেকট্রন নির্গমন। কি নির্গমন? ইলেকট্রন নির্গমন। আলফাটা ধনাত্মক, বিটাটা ঋণাত্মক, গামাটা নিউট্রাল। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে, ভাইয়া আপনি তো একটু আগে বলছেন এবং আমরাও জানি আমাদের নিউক্লিয়াস ভাঙলে তেজস্ক্রিয়তা হয়। ঠিক আছে, ঠিক আছে, নিউক্লিয়াস ভাঙলে যদি তেজস্ক্রিয়তা হয়, এই নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন আর নিউট্রন আছে, এগুলো না ক্ষয় হবে। কেমনি আপনি এখানে ইলেকট্রন পাইলেন? এই প্রশ্ন আসে না, আমাদের নিউক্লিয়াসের ভিতরে তো আমাদের ইলেকট্রন নাই, তাহলে নিউক্লিয়াস ভাঙলে ইলেকট্রন কেন বের হবে? এই ধরনের কনফিউশন আসে কি না? আসে। এবার আসেন আমরা এই কনফিউশনটা একটু দূর করি। তার আগে আমি একটু তোমাদের কমেন্টটা চেক করি। বলো তোমরা এটা জানো কি না যে ইলেকট্রন কোত্থেকে আসে? এটা কি তোমরা জানো কিনা? একটু আমাকে কমেন্টে জানাও তো। আমার কথা হচ্ছে এই প্রশ্নের আনসার তোমরা জানো কিনা যে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে গেল, নিউক্লিয়াসটা ভাঙলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন ধনাত্মক, নিউট্রন হচ্ছে নিউট্রাল তাহলে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে আলফা আসলো ধনাত্মক বুঝলাম, গামা আসলো নিউট্রাল বুঝলাম, কিন্তু বিটা তো ঋণাত্মক, এখানে তো কোনো ইলেকট্রন নাই। তাহলে ইলেকট্রন কোত্থেকে আসলো? এই বিটা ক্ষয় মানে হচ্ছে আমরা বলি ইলেকট্রনের নির্গমন। ইলেকট্রন নির্গত হওয়া মানে হচ্ছে নিউক্লিয়াসটা থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। ইলেকট্রন বের হয়ে যাচ্ছে মানে ইলেকট্রন নির্গত হচ্ছে, এর মানে ইলেকট্রন ক্ষয়ে যাচ্ছে। এই ইলেকট্রনের ক্ষয়টাকে আমরা বলি বিটা ক্ষয়। এখন আমার কথা হচ্ছে ইলেকট্রন তো এখানে নাই, ইলেকট্রনটা কোত্থেকে আসলো? এটা আনসার জানো কিনা? সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু আচ্ছা আমরা আসি। এবার আসো আমি তোমাদেরকে সরাসরি আনসার দিই। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো যে আমাদের সব কিছু ক্লিয়ার কিনা, যে মানে ভিডিও সাউন্ড সব কিছু ক্লিয়ার কিনা। আমার কেন জানি মনে হচ্ছে ভিডিও আটকাচ্ছে কিনা, এটা কনফার্ম করো তো। ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্টে কনফার্ম করো। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে মেবি আমার এখানে প্রবলেম। আচ্ছা, তাহলে যেহেতু তোমাদের ভিডিও ক্লিয়ার আছে, আমি কমেন্ট দেখতে সমস্যা নাই, তাহলে ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলি এটার ব্যাখ্যাটা কি। আমি যে প্রশ্নটা করলাম এটা বিজ্ঞানীদেরও প্রশ্ন, এখন এটার ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ বলল এই যে নিউক্লিয়াস থেকে যখন নিউক্লিয়াসটা ভেঙে যায়, এটা কিন্তু বিশাল শক্তি, আমাদের বিশাল শক্তি। এটা যখন ভেঙে যায়, ভেঙে অনেক দ্রুত কণাগুলো বের হয়ে যায়। এই কণাগুলো বের হওয়ার সময় এর মধ্যে যে নিউট্রন আছে, এই নিউট্রনটা আবার ভেঙে যায়। নিউট্রনটা কি হয়ে যায়? ভেঙে যায়। এই নিউট্রনটা ভেঙে প্রোটন এবং ইলেকট্রনে রূপান্তর হয়। তুমি সিম্পল চিন্তা করো, প্রোটন এবং ইলেকট্রন দুইটা মিলে কি নিউট্রাল না? একটা ইলেকট্রন একটা প্রোটন, দুইটা
ইলেকট্রন আমাদের ঋণাত্মক, প্রোটন ধনাত্মক, চার্জ সেম, ধনাত্মক ঋণাত্মক, একসাথে করলে কি নিউট্রাল। তো আমাদের বিজ্ঞানী হাইজেনবার্গের নীতি, এটা হচ্ছে কে বলছে? বিজ্ঞানী হাইজেনবার্গ বলছে। বিজ্ঞানী হাইজেনবার্গ বলল এই নিউট্রন যেগুলো আছে যখন আমাদের এটা ভেঙে যায়, ভাঙলে এখানে যে নিউট্রন আছে এই নিউট্রনগুলো ভেঙে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়। প্রোটন তো আগেও ছিল, বর্তমানেও আছে। এই সবগুলো প্রোটন মিলে আলফা হচ্ছে, ক্ষয় হচ্ছে, আর ইলেকট্রনগুলা ক্ষয় হয়ে এটাকে আমরা বলতেছি বিটা ক্ষয়। এটাকে আমরা বলতেছি কি? বিটা ক্ষয়। এবং এরপরে বিজ্ঞানী পাউলি নামে আরেকজন বিজ্ঞানী আছে, তোমরা জানো পাউলি নামে একজন বিজ্ঞানী আছে, পাউলির নীতি। এই বিজ্ঞানী পাউলি বলল নিউট্রন ভেঙে খালি প্রোটন এবং ইলেকট্রন নির্গত হয় না, প্রোটন ইলেকট্রনের সাথে আরো এক ধরনের কণা নির্গত হয় যাকে আমরা বলি নিউট্রিনো। এবার এই নিউট্রিনো হচ্ছে একটা বরহীন এবং আধানহীন কণা, মানে এর ভরও নাই আধানও নাই, এই ধরনের একটা কণা যার নাম হচ্ছে নিউট্রিনো কণা। এই নিউট্রিনো কণাটাও নির্গত হয়। তাহলে আমরা বলতেছি এই যে ইলেকট্রনের যে নির্গমন, ক্রমাগত ইলেকট্রন ক্ষয় হয়ে যাওয়া, এটাকে আমরা বলি বিটা ক্ষয়। এই বিটা ক্ষয়, এই যে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে যে বিটা ক্ষয় হচ্ছে, এই বিটা ক্ষয়ের মূল কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে বিটা ক্ষয় হয় কার কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে। দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। বলো একটু আমাদের ক্লিয়ার কিনা? দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়, বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, একজন বললো বিটা ক্ষয় মানে কি? ইলেকট্রনের নির্গমন। হ্যাঁ, মানে আমাদের নিউক্লিয়াস ভেঙে যে আমাদের এখানে নিউক্লিয়াস ভাঙার সাথে সাথে নিউট্রনটা ভেঙে প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেই প্রোটন এবং ইলেকট্রনগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে বের হয়ে যাওয়া মানে কি? আমার আস্তে আস্তে নিউক্লিয়াসটা ক্ষয়ে যাচ্ছে না, এই নিউক্লিয়াস থেকে বের হয়ে যাচ্ছে না, এই বের হয়ে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে আমাদের বিটা ক্ষয়। এটাকে আমরা কি বলি? বিটা ক্ষয়। আমাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে, আমাদের অন্য কোনো কাজ নেই। বাইরে ইলেকট্রন কেমনে আছে, কি করতেছে না করতেছে, এটা তাদের ব্যাপার, এটা কেমিস্ট্রি স্যারদের ব্যাপার, আমাদের ব্যাপার এখানে না। তবে আমাদের বাইরের ইলেকট্রনগুলো কেন সেখানে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে সেকেন্ড ইয়ারে 9 নম্বর অধ্যায়ে ম্যাথমেটিক্স দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব, ফিজিক্সের নীতি দিয়ে ব্যাখ্যা করে দিব কেন ইলেকট্রন আমাদের এভাবে ঘুরতে পারে। হ্যাঁ, এখন আমরা বুঝবো না। এটার পিছনে কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী বল নামে দুইটা বল কাজ করে। ওই বলগুলো আবার আমরা এই অধ্যায়ে পাবো, কিন্তু অ্যাপ্লাই করবো হচ্ছে সেকেন্ড ইয়ারে। এবার আসো, আচ্ছা, এবার তাহলে আমরা অলরেডি বুঝে গেছি এটা মহাকর্ষ বলের তুলনায় প্রায় 10⁻39 গুণ শক্তিশালী। এবং আমাদের এবার এখানে তো আমরা যদি বলি এর পাল্লা, এটার যে পাল্লা, এই দুর্বল নিউক্লিয় বল, এটার পাল্লাটা একটু মুখস্থ রাখতে হবে। এটার পাল্লাটা হচ্ছে 10⁻16 মিটার। মুখস্থ রাখবা। আমাদের সবল এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতর ছিল, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান, সেটা ছিল 10⁻15 মিটার। আর এটা হচ্ছে 10⁻16, মানে আরেকটু ছোট, আরেকটু অল্প, এটার পাল্লা আরেকটু কম। তাহলে আমাদের এটা হচ্ছে কি? আমাদের দুর্বল নিউক্লিয় বলের পাল্লা। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার। দুর্বল নিউক্লিয়াসের পাল্লা কি? 10⁻16 মিটার। ওকে, এবং এই দুর্বল নিউক্লিয় বলের যে আমাদের বাহক কণা, একটু বলে রাখি, বাহক কণা হচ্ছে WO-Z বোসন। WO-Z বোসন, এখানে আরো অনেক কিছু আছে, W প্লাস মাইনাস, তারপর হচ্ছে জেড, আমাদের Z0 আরো অনেক কিছু আছে। তো আমাদের সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখলে হবে। বাহক কণা আছে WO-Z বোসন, এগুলো হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের জন্য বাহক কণা। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এবার আমি চারটাকে পাশাপাশি লিখে কম্পেয়ার করে দিই। চারটাকে পাশাপাশি লিখে আমি কম্পেয়ার করে দিচ্ছি। এই চারটাকে পাশাপাশি লিখে আমি একটু কম্পেয়ার করে দিই। হ্যাঁ, এই চারটাকে পাশাপাশি লিখে আমি একটু কম্পেয়ার করে দিই। দেখো, এই চারটাকে পাশাপাশি লিখে আমি একটু কম্পেয়ার করে দিই। তো আমি সিরিয়ালি লিখি। হ্যাঁ, সিরিয়ালি লিখলে তো আমরা যদি বলি ভাইয়া আমাদের সবচেয়ে সবল কে? ভাইয়া সবল নিউক্লিয় বল কে? সবল নিউক্লিয় বল। তার থেকে একটু কম কে? তার থেকে একটু কম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তার থেকে একটু কম কে? তার থেকে একটু কম হচ্ছে তাড়িৎ চুম্বক বল। মানে আমি সবলতার ভিত্তিতে বলতেছি। আর সবচেয়ে দুর্বল কে? মহাকর্ষ বল। এবার আসো, এদেরকে কম্পেয়ার করব। প্রথমে কম্পেয়ার করব হচ্ছে মহাকর্ষ বলের সাপেক্ষে।
মহাকর্ষ বলের সাপেক্ষে এদেরকে কম্পেয়ার করব। মহাকর্ষ বলের সাপেক্ষে কম্পেয়ার করব। আর আরেকবার কম্পেয়ার করব হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। সবল, এগুলো অনেকের মনে থাকে না, ওই জন্য আমি এভাবে লিখে দিচ্ছি, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। আসো একবার সোজা সাপটা হিসাব বুঝাই দিই, দেখি তোমরা এবার কার কতটুকু আমাদের ক্লাসে মনোযোগ ছিল আমি দেখি। মহাকর্ষ বল যদি 1 বলি, 1-এর তুলনায় তাড়িৎচুম্বক বল কত গুণ? 10 টু দি পাওয়ার কত গুণ? তোমরা বলবা তাড়িৎচুম্বক বল 10 টু দি পাওয়ার কত গুণ, দুর্বল নিউক্লিয় বল 10 টু দি পাওয়ার কত গুণ, সবল নিউক্লিয় বল 10 টু দি পাওয়ার কত গুণ। যেহেতু মহাকর্ষ বলের এত গুণ, তাহলে মহাকর্ষ বলকে 1 ধরলাম, 1-এর তুলনায় এত গুণ, 1-এর তুলনায় এত গুণ, 1-এর তুলনায় এত গুণ। অলরেডি আমি বলে ফেলছি, দেখি তোমরা আমাকে আনসার দাও, কার কতটুকু মনে আছে আমি দেখি, আমি একটু দেখি। কেউ আবার বই দেখে আনসার দিও না। যাক, অনেকে পারতেছে, একটু কিছু ভুল করতেছে, দেখা যাক কে কতটা পারে। এই তো হ্যাঁ, হচ্ছে। তাহলে দেখো, হ্যাঁ মনোযোগ আছে, বোঝা যাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলোর মনোযোগ আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এটার তুলনায় এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 30 গুণ, হ্যাঁ 30 গুণ। দুর্বলটা হচ্ছে এটার তুলনায় এটা হচ্ছে 10 টু, আমাদের এটা কিন্তু মহাকর্ষ বলের তুলনায়, মহাকর্ষ বলকে 1 ধরলে এটা তার 10 টু দি পাওয়ার 30 গুণ। তাহলে এটা 1 ধরলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 30, এটা 2 ধরলে এটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30, এটা 5 ধরলে এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 30, এর মানে তার এত গুণ। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 39 গুণ, 39 গুণ। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 41 গুণ। তাহলে 30, 39, 41 এগুলো মুখস্থ রাখলে সুবিধা। তাহলে দেখো তো, তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই। তাহলে একবার সিম্পল খেয়াল করো তো, এটার তুলনায় এটা কত গুণ? এই পরীক্ষায় তোমার এটা আসলো না, মহাকর্ষ বলের তুলনায় আসলো না, এগুলো মহাকর্ষ বলের তুলনায় এটা এত গুণ, আমাদের মহাকর্ষ বলের তুলনায় এটা এত গুণ, মহাকর্ষ বলের তুলনায় এটা এত গুণ। আমি তো আরো প্রশ্ন করলাম, তাড়িৎচুম্বক বলের তুলনায় দুর্বলটা কত গুণ? উত্তর হবে 10 টু দি পাওয়ার 9 গুণ। কার তুলনায়? তাড়িৎচুম্বকের তুলনায় দুর্বলটা, ঠিক না? ঠিক। এবার আমি যদি বলি দুর্বলের তুলনায় সবলটা, এই দুর্বলের তুলনায় সবলটা হচ্ছে কত? 39 থেকে 41 হয়েছে, এর মানে 10 স্কোয়ার, এর মানে 100 গুণ। তাহলে আমরা বলতে পারবো এটার তুলনায় এটা 100 গুণ বেশি শক্তিশালী, এটার তুলনায় এটা 100 গুণ কম শক্তিশালী, এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 9 গুণ বেশি শক্তিশালী, এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 9 গুণ কম শক্তিশালী, ঠিক না? ঠিক। এটা তো গেল কার সাপেক্ষে? সবলের সাপেক্ষে, মানে সরি মহাকর্ষ বলের সাপেক্ষে। মহাকর্ষ বলকে 1 ধরলে এভাবে কম্পেয়ার করা যায়। এবার তুমি চিন্তা করো, এটাকে যদি তুমি 1 ধরো, সবলের সাপেক্ষে করতেছ, সবলতার বিচারে সবলটাকে 1 ধরলাম, 1 ধরলে এটা 10 টু দি পাওয়ার কত হবে বলো? 1 ধরলে এটা 10 টু দি পাওয়ার কত হবে? এটা 10 টু দি পাওয়ার কত হবে? এটা 10 টু দি পাওয়ার কত হবে? একটু বলো। আমি আবারও বলতেছি, তাহলে দেখো এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 30 গুণ বেশি, এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 9 গুণ বেশি, এটার তুলনায় এটা 10 আমাদের 10 স্কোয়ার গুণ বেশি। তাহলে উল্টো হলে এটার তুলনায় এটা 10 স্কোয়ার কম, এটার তুলনায় 10 টু দি পাওয়ার 9 কম, এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 30 কম। আমরা যদি বলি এটার তুলনায় এটা 10 টু দি পাওয়ার 30। এই বলো, এবার তোমরা দেখি বলো তো, এদিক থেকে বলো তো, এটা 1 ধরলে এটা কত, এটা কত, এটা কত? উপর পাওয়ারগুলো বলবা, দেখি কয়জনে পারে। বাহ, সাবাস। অনিন্দ্য দেবনাথের আনসার সঠিক না, অনিন্দ্য দেবনাথের আনসার সঠিক না তো, একটু ভুল করছো। দেখি বলো কে পারে, আমি একটু দেখি না, কে পারে আমি একটু দেখি।
শাহরিয়ার শান্ত, তোমারটা সঠিক। হ্যাঁ, জিনাত তাহসিন, তোমারটা সঠিক। ওকে, তাহলে আমরা জাস্ট খেয়াল করি এরকম, এটার তুলনায় যদি টেন স্কোয়ার গুণ বেশি হয়, এটা টেন স্কোয়ার গুণ কম, এর মানে এখান থেকে এখানে আসতে হলে তুমি টেন স্কোয়ার দ্বারা গুণ দিছো, এখানে টেন স্কোয়ার দ্বারা ভাগ করবা, তো টেন স্কোয়ার দ্বারা ভাগ করা মানে কি টেন ইনভার্স 2, এর মানে এটা হবে টেন ইনভার্স 2। এটা যদি টেন ইনভার্স 2 হয়, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে আসলে 10⁹ দ্বারা গুণ দিছি, তাহলে এখান থেকে এখানে যাইতে হলে 10⁹ দ্বারা ভাগ করবো, কোনখান থেকে, এখান থেকে এখানে, তাহলে এটাকে 10⁹ দ্বারা ভাগ করলে 10⁻11 হবে। আবার এখান থেকে এখানে আসতে হলে 10⁻30 দ্বারা গুণ করছি, তাহলে এখান থেকে এখানে আসতে হলে 10⁻30 দ্বারা ভাগ করব, 10⁻30 দ্বারা ভাগ করলে -41। শেষ। তাহলে পরীক্ষা এরকম আসে, মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বল কত? এত। সবল নিউক্লিয় বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বল কত? কত? এত। তাহলে কার সাপেক্ষে সেটা বুঝতে হবে, কার সাপেক্ষে সেটা বুঝতে হবে। এখন যেভাবে বলছি ভুলার কোনো দরকার নেই, এর বাইরে যাই দেখ আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বলো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে ইসাক স্যারের বই থেকে আমি একটা কথা বলবো, যে এই কথাটা এমসিকিউর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের ওইটা বলে আমাদের আজকের ক্লাস শেষ, ওইটা বলেই আমাদের আজকের ক্লাস শেষ। তারপর তোমাদের কয়টা প্রশ্ন করবো, দেখি কয়জনে আনসার দিতে পারো। মুখে মুখে প্রশ্ন করবো, আনসার দিবা কয়জনে। আচ্ছা, এবার আসি আমরা বলের একীভূত তত্ত্ব, মৌলিক বলের। একটু খেয়াল করো, মৌলিক বলের একীভূত তত্ত্ব। এখন যেহেতু আমার মৌলিক বলগুলো আছে, এই মৌলিক বলগুলোকে যদি আমরা মৌলিক বলগুলো যদি একসাথে করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের অনেক বেশি কাজ দিবে, অনেক বেশি কাজ দিবে। এই মৌলিক বলগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশ করতে যাই, মানে একটার সাথে একটা কম্পেয়ার করতে যাইয়া, দুইটার মধ্যে সম্পর্ক প্রকাশ করতে যাইয়া, তাদেরকে একীভূত করতে গিয়ে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় কার্যকলাপ সম্পন্ন করছে। এর মধ্যে আমাদের সবাইকে একীভূত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সম্ভব হয়েছে হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল। একটু মাথায় রাখতে হবে, দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বল, এই দুইটাকে একীভূত করা গেছে। এখন এই দুইটাকে যে একীভূত করছে, এই দুইটাকে একীভূত করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় গবেষণা করছে। এখন একীভূত করার জন্য যারা গবেষণা করছে, গবেষণা করে সফল হয়েছে 3 জন বিজ্ঞানী। কে কে একটু ভালো করে খেয়াল করো। একজন হচ্ছে আব্দুস সালাম, আরেকজন হচ্ছে ওয়াইনবার্গ, আরেকজন হচ্ছে গ্লাসো। এই 3 জন বিজ্ঞানী। আমি একটু নামগুলো কনফার্ম হয়নি, ঠিক আছে কিনা। হ্যাঁ, আব্দুল সালাম, ওয়াইনবার্গ, গ্লাসো, এই 3 জন বিজ্ঞানীর নাম মুখস্থ রাখতে হবে। এই 3 জন বিজ্ঞানী বলগুলোকে, মৌলিক বল যেগুলা, এগুলোকে একসাথে করার চেষ্টা করছে। একসাথে করার চেষ্টা করে তারা শেষ পর্যন্ত দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বল, এই দুটোকে একসাথে করতে পারছে। এই দুটোকে একসাথে করার পর নতুন যে তত্ত্ব, তাকে বলা হয় সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। এতটুকু জানলে হবে এনাফ। সালাম ওয়াইনবার্গ তত্ত্ব, এটাকে আমরা বলি বলের একীভূত তত্ত্ব। আজকে আমাদের এতটুকু। তবে আমরা এখন কয়েকটা প্রশ্ন করবো, দেখি কয়জনে কতটা প্রশ্ন আনসার দিতে পারো। আমরা এটা দেখবো যে কয়জন কতটুকু অ্যাক্টিভ ছিলা, কয়জন কয়টা প্রশ্ন আনসার দিতে পারো। আমি একটু দেখবো, আমি দেখতে চাই। আচ্ছা, একজনের প্রশ্নগুলো পরমাণুতে ইলেকট্রনগুলোতে জোড়া জোড়া অবস্থান করে, এটা কার কারণে? দেখো, ইলেকট্রনগুলো জোড়া জোড়ায় অবস্থান করে, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় না, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টামের মধ্যে আলোচনার বিষয়। এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম তত্ত্বের মধ্যে। তো আমাদের এখানে আমরা ওগুলো নিয়ে কথা বলতেছি না,
ইভেন ইলেকট্রন কেন বৃত্তাকার পথে ঘুরে তারও ব্যাখ্যা আছে, ইভেন এই ব্যাখ্যাটা আমাদের আন্ডারে, আমাদের ফিজিক্সে আছে, কিন্তু এখন না, সেকেন্ড ইয়ারে। তো আমরা এখন বলতে পারতেছি না, এখন আমরা বলবো না, এখন বললে তোমরা বুঝবা না। তো আমরা যেগুলো হচ্ছে আমাদের জানার বিষয়, এখানে যেগুলো বললে তোমরা বুঝবা, আমি সেগুলোই বলতেছি, এর বাইরে কথাগুলো আমি বলতেছি না, কারণ এখানে অনেক থিওরি আছে। সো আমাদের আপাতত এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা। তাহলে মৌলিক বলের একীভূত তত্ত্বের মধ্যে 3 জন বিজ্ঞানী কাজ করছে, একজন হচ্ছে প্রফেসর আব্দুল সালাম, আরেকজন হচ্ছে ওয়াইনবার্গ, আরেকজন হচ্ছে গ্লাসো। এই 3 জন বিজ্ঞানী মিলে দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বলকে একসাথে করতে পারছে। একসাথে করে যে তত্ত্বটা দিছে তার নাম হচ্ছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব, এবং অন্যগুলোকে এখন একসাথে করা সম্ভব হয়নি। এবার আসলে তোমাদের কোয়েশ্চেন করে দিই, কোয়েশ্চেন আনসার কয়জনে পারো? কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য রেডি তো? দেখি কয়জনে কত তাড়াতাড়ি আনসার দিতে পারো আমি দেখবো। এতক্ষণ পর্যন্ত কারা কারা ক্লাসের মধ্যে অ্যাক্টিভ ছিল এখন বোঝা যাবে। আচ্ছা, আমি প্রথম দিকে কোনো যেগুলোর মধ্যে অপশন দেওয়ার প্রয়োজন নাই সেগুলো অপশন দিচ্ছি না। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 এমসিকিউ প্রশ্ন। আমি বলি এমসিকিউ প্রশ্ন, সিলেট বোর্ড 2019। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? ওই 4টা দেওয়া আছে, তোমরা বলো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল, কোনটি সবচেয়ে শক্তিশালী বল? এটা সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন, তোমরা পুরো নাম লিখতে হবে, আমি অপশন দিচ্ছি না, এটা এমসিকিউতে আসছিল। আমি আজকে যা দেখাবো সবগুলো এমসিকিউ। সবচেয়ে শক্তিশালী বল, এখান থেকে সিকিউ আসে তো কোনো কারণ নেই। সবচেয়ে শক্তিশালী বল, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আনসার কোনটা হবে সেটা তোমরা জানো আশা করি। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল, দেখি কার আগে কে আনসার দিতে পারে, কত তাড়াতাড়ি আনসার দিতে পারে, কয়টা আনসার দিতে পারে, কত তাড়াতাড়ি দিতে পারো। এটা ছিল আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, আমরা ক খ অপশন দিচ্ছি না। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, সিলেট বোর্ড 2016 সালে আসছে, আবার এটাই আসছে যশোর বোর্ড 2015 সালে আসছে। আবার এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 16-17 সালে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 আসছে। সেটা হচ্ছে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? মেডিকেলের প্রশ্ন তো, ওই জন্য দুর্বলটার কথা জিজ্ঞেস করছে, বলছে নিচের কোনটি সবচেয়ে দুর্বল বলো, অপশন আমি দিব না। সবচেয়ে দুর্বল নিচের কোনটি সবচেয়ে দুর্বল, দেখি আনসার দাও। নিচের কোনটি সবচেয়ে দুর্বল? কয়জন আনসার পারো দেখি? হ্যাঁ, তাহলে আমরা সবচেয়ে শক্তিশালী যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবার আনসার সঠিক, সবল নিউক্লিয় বল। আর মেডিকেল আছে দুর্বলটা হচ্ছে মহাকর্ষ বল। এবার আসা আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালে, আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 সালে আসছে। এর মানে এটা 16-17 সালে, এর পরের বছর এটা আসছে, পরের বছর আসছে হচ্ছে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে কার্যকর? তোমরা বলো, আমি অপশন দিচ্ছি না। কোন কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল কার্যকর হয়? মহাকর্ষ বল কার কারণে কার্যকর? মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে কার্যকর? নাম তোমরা বলবা, আমি জানি তোমরা নাম জানো, আমি অপশন দিচ্ছি না ওই কারণে। মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে কার্যকর? কোন কণার বিনিময়ের কারণে কার্যকর? মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে কার্যকর? দেখি বলো। মেডিকেল অ্যাডমিশন 7-8, এটা 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলো। এবার আসো, এবারের প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2015, ডিজে বোর্ড 2015, ডিজে মানে দিনাজপুর, ডিজে বোর্ড 2015, আর এটা হচ্ছে ডেন্টালে আসছিল, ডেন্টাল অ্যাডমিশন 17-18, ডেন্টাল 17-18তে আসছিল। সেটা হচ্ছে
আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? এবার আসি দেখি কয়জনে পারে, আমি দেখব। আণবিক গঠনের জন্য দায়ী, আণবিক গঠনের জন্য দায়ী ওই চারটা দেওয়া আছে। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? ওই চারটা দেওয়া আছে, যে চারটা সেই চারটা দেওয়া আছে। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে 4 নাম্বার আনসার। 4 নাম্বার দিয়ে 4 দিয়ে আনসার দিবা, 4 দিয়ে আনসার দাও। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? 4 দিয়ে আনসার দাও। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? 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 এটার আনসার দাও। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? এটা অনেকে ভুল করবে আমি জানি, কিন্তু আমি বলছি অলরেডি। আমি বললে তোমার আর মনে চলে আসবে। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? এবার বুঝবো কে কতটুকু সিরিয়াস ছিলা। আণবিক গঠন আমি জানতাম, এটার মধ্যে এক একজন এক এক আনসার দিবা, দিচ্ছ তোমরা, দিতে থাকো। উত্তর হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। কার কার হয়েছে হাত তুলো। তাড়িৎ-চুম্বক বল কার কার হয়েছে একটু হাত তুলো, তাদেরকে দেখতে চাই। তাড়িৎ-চুম্বক বল, বারবার বলছিলাম তাড়িৎ-চুম্বক সেখানেই কাজ করে যেখানে আধান আছে, যেখানে আধান আছে। আর আমি একটা কথা বলছিলাম, আণবিক এবং পারমাণবিক সকল কিছুর জন্য তাড়িৎ-চুম্বক বল কাজ করে, কারণ সেখানে আধান আছে। আর জাগতিক যা, তার জন্য মহাকর্ষ বল। বারবার বলছিলাম আণবিক পারমাণবিকের জন্য তাড়িৎ-চুম্বক, জাগতিকের জন্য মহাকর্ষ বলছিলাম। বলো আমাদের কে কে পারছো, কার কার হয়েছে দেখি তাড়িৎ-চুম্বক বল। এটা কিন্তু সুন্দর একটা কোয়েশ্চেন, অনেকেই আনসার দিতে পারবে না এটা। আচ্ছা, লাস্ট হচ্ছে এটা মেডিকেলে আসছিল 13-14 সালে। 13-14 সালে প্রশ্নটা শুনে তোমরা হাসবা। নিচের কোনটি, এবার অপশন না দিয়ে উপায় নেই, নিচের কোনটি মৌলিক বল নয়? মৌলিক বল নয়। এটা মেডিকেল অ্যাডমিশন 13-14 সালে আসছিল। ক নাম্বার মহাকর্ষ বল, মহাকর্ষ বল। খ নাম্বার তড়িৎ-চুম্বক বল। গ নাম্বার নিউক্লিয় দুর্বল বল, মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঘ নাম্বার ঘাত বল। ঘাত বল কি সেটা তোমরা এই অধ্যায়েই জানবা, তবে পরে জানবা, আপাতত জানার দরকার নেই। আগে আমাকে বলো এদের মধ্যে কোনটি মৌলিক বল নয়। মেডিকেলের প্রশ্ন এভাবে আনসার করতে হয়, নিচের কোনটি মৌলিক বল নয়। অনেকে অনেক বেশি কিউরিয়াস হয়ে মেডিকেল প্রশ্নের মধ্যে, মেডিকেল পরীক্ষা দিতে গেছে খুব বেশি এক্সাইটেড, নিচের কোনটি মৌলিক দেখার সাথে সাথে এটা দেখা দিবে মহাকর্ষ তো মৌলিক। এরপর চিন্তা করবে কী রে ভাই, এটা তো মৌলিক, এটাও দাগাবে, আর ভাই এটাও তো মৌলিক, এটাও দাগাবে। হ্যাঁ, পরে যায় দেখবি যে লেখা আছে নয়। তাহলে নিচের কোনটি মৌলিক বল নয়, এই নয়টা কিন্তু দেখতে হয়। মেডিকেলে সবাই এই কাজটা করে, এই ভুলটা করে, মেডিকেলের প্রশ্নগুলোর মধ্যে এরকম বেশি হয়। ঘাত বল কি আমরা পরে জানবো, ঘাত বল আমাদের এই অধ্যায়ে আছে, কিন্তু আমাদের এই যে আনসার হচ্ছে ঘাত বল। আনসার হচ্ছে কি ঘাত বল। আজকের ক্লাস যেটা, আসলে এটা আমি চাইলে তোমাদেরকে হোমওয়ার্ক দিতে পারতাম, আমি বলতে পারতাম এটা হোমওয়ার্ক তোমরা পড়ে নিও, কিন্তু ঝামেলা হচ্ছে দেখছো প্রশ্ন কিন্তু হয়, প্রশ্ন হয় না এমন না, এরকম আরও অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে ভাইয়ারা আমরা এগুলো একটু গুছিয়ে আমাদেরকে পড়তে হয়, না মনে থাকে না। ওই কারণে আমি ট্রাই করছি জাস্ট একটা ক্লাসে সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে দিই। ইভেন আজকে যে ক্লাসটা নিছি না, হুবহু সেম ক্লাসটা তুমি সেকেন্ড ইয়ারে আধুনিক পদার্থবিজ্ঞান গেলে দেওয়া লাগবে। সেখানে আমি ক্লাসটা কখনো দিই না এবং দিবও না, বর্তমান সেকেন্ড ইয়ারকেও দিই নাই। মানে এখানে পড়ছো এনাফ, হুবহু সেম জিনিস ওইখানে আছে। একটা আর্টিকেল আছে এই যে বিভিন্ন বল নিয়ে, সবলতা নিয়ে, এগুলো তোমাকে ওইখানেও লাগে। মানে এই প্রশ্নগুলা ফার্স্ট ইয়ারেরও সেকেন্ড ইয়ারেরও, এগুলো ফার্স্ট ইয়ারও আছে সেকেন্ড ইয়ারও আছে। কে কত পাইছো বলো, 5-এর মধ্যে কত পাইছো? 5টা প্রশ্ন করছি, 5-এর মধ্যে 5 কে পাইছো? এমন কেউ আসো 5-এর মধ্যে 5 পাইছো? 500টাই হয়েছে এমন কেউ আসো? যাদের ভুল হয়েছে তাদের একটাই ভুল হবে, ভুল হলে একটাই ভুল হবে, অন্যগুলো তো কারো না পারার কথা নয়।
আর এখানে আমি আনসারটা লিখে দিই, তোমাদের স্ক্রিনশটের সুবিধা হবে। এটা হচ্ছে গ্রাভিটন। বলো আজকের পড়া মাথায় ঢুকছে কিনা, সব কিছু আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, বলো সব কিছু ক্লিয়ারলি বুঝছি কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভাই একবার সত্যি কথা, মানে তারা হচ্ছে জিনিসগুলো ইন জেনারেলি আসলে কেউ এই জিনিসগুলো পড়ায়ও না, বাট আমার কাছে কেন জানি না, যারা রেগুলার পড়ো তারা তো খুব ভালো করে জানো আমার একটু খুঁতখুতি বেশি, ওই কারণে আমি ভিতর বাইরে সব কিছু পড়াইতে পছন্দ করি। মানে একবারে ভিতর বাইরে সব, যাতে করে মেডিকেল পরীক্ষা দিতে যাই আমাকে স্মরণ করো, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাই তাও আমাকে স্মরণ করো, ভার্সিটিতে পরীক্ষা যাই তাও আমাকে স্মরণ করো, এসএসসি পরীক্ষা দিতে যাবা তাও আমাকে স্মরণ করবা, আর অনেকে যখন ভবিষ্যতে বিয়ে করতে যাবা তাও আমাকে স্মরণ করবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ভবিষ্যতে আরও বেশি স্মরণ করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।